আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া। সবাইকে স্বাগতম মিশন 25 আউট অফ 25 প্রোগ্রামে। তো এই প্রোগ্রামে আমরা ইতিমধ্যে 5টা অধ্যায় কভার করেছি। আজকে হচ্ছে আমাদের ষষ্ঠ ক্লাস, যেখানে আমরা মৌলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে আলোচনা করব। এর আগের 5টা ক্লাসের মধ্যে একটি ক্লাসও যদি তোমার মিস হয়ে থাকে, তুমি প্লে লিস্টে বাকি ক্লাসগুলো পেয়ে যাও। আমাদের এসএসসি 25 ওয়ান শট নামে একটা প্লে লিস্ট রয়েছে, ওখানেই তুমি হচ্ছে বাকি ক্লাসগুলা, বাকি 5টা ক্লাস পেয়ে যাবা। ওকে, তাহলে আজকে আমি এই অধ্যায় থেকে টপ 37টা এমসিকিউ বাছাই করেছি। যে 37টা এমসিকিউ যদি তুমি সলভ করতে পারো আজকে ক্লাসের মাধ্যমে, তোমার জোস একটা রিভিশন হয়ে যাবে। পাশাপাশি এই অধ্যায়ের উপর তুমি অনেক বেশি কনফিডেন্স পাবা। তো এই কনফিডেন্স পাওয়ার পর পরবর্তীতে তুমি যখন এই অধ্যায় থেকে এমসিকিউ গুলো সলভ করতে যাবা, দেখবে তোমার কাছে অনেক ইজি লাগতেছে। তো দেখো, আমরা হচ্ছে এমসিকিউ গুলো সলভ করি। আমরা ক্লাসটা আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এবং রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যাতে আজকের ক্লাসে আমরা যেগুলো শিখবো সেগুলো যাতে আমাদের অনেক দিন ধরে মনে থাকে ইনশাআল্লাহ। ওকে, প্রথম কোশ্চেনটা দেখো। তোমার হচ্ছে 250 মিলিলিটার দ্রবণে 4.9 গ্রাম খাবার লবণ। খাবার লবণের সংকেত কি বলতো? খাবার লবণের সংকেত হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। খাবার লবণের সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড। খাবার লবণের সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড। এবং কস্টিক সোডা যদি বলতো তাহলে ওটা সংকেত হতো সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তাহলে খাবার লবণ মানে এখানে NaCl বুঝাইছে। তো 250 মিলিলিটার দ্রবণে যদি 4.9 গ্রাম খাবার লবণ দ্রবীভূত করা হয়, বলছে দ্রবণটিতে আরো কত গ্রাম লবণ যোগ করলে তা সেমিমোলার দ্রবণে পরিণত হবে। অর্থাৎ আমার উদ্দেশ্য হচ্ছে সেমিমোলার দ্রবণে পরিণত করা। সেমিমোলার মানে কি? মানে এস এর মান হচ্ছে 0.5 মোলার। তাহলে আমি এই দ্রবণে তৈরি করতে চাচ্ছি। এই দ্রবণে যদি আমি দ্রবণটা তৈরি করতে চাই যেখানে ঘনমাত্রা 0.5 মোলার, তাহলে আমার কতটুকু আরো এক্সট্রা দ্রব লাগবে বা কতটুকু আরো এক্সট্রা লবণ লাগবে সেটা জানতে চাইছে। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে ডাব্লিউটা বের করা, যে সেমিমোলার দ্রবণ তৈরি করতে কতটুকু সোডিয়াম ক্লোরাইড লাগবে সেটা বের করা। আমি আগে দেখি কি কি দেয়া আছে। আমার এখানে দেয়া আছে ভি 250 মিলিলিটার। এই মিলিলিটারটাকে কিসে কনভার্ট করব? এটাকে হচ্ছে লিটারে কনভার্ট করব, 0.25 লিটার। ওকে, আচ্ছা, তার আগে দেখো এই মানে হচ্ছে আমরা আজকে এমসিকিউতে যে সকল ম্যাথগুলো সলভ করব, সবগুলো ম্যাথের একটা সূত্র সিকোয়েন্স আছে, একটা সূত্রের সিকোয়েন্স আছে। ওই সূত্রের সিকোয়েন্সটা আমরা একটু দেখে নিই। আমরা একটু সূত্রের সিকোয়েন্সটা একটু দেখে নিই। দেখো, আমরা এই সূত্রটা মাথায় রাখবো। n ইকুয়াল টু হচ্ছে W/m। আবার n ইকুয়াল টু হচ্ছে তোমার হচ্ছে SV, যেখানে বিটা লিটারে। আবার এই n ইকুয়াল টু হচ্ছে N/Na। আবার এই n ইকুয়াল টু হচ্ছে মানে ছোটদের nটা যেটা মূল সংখ্যা বুঝায় সেটা আবার V/22.4 লিটার। আর এখানেও ভিটা কিসের? লিটার। এখানে কার পরিচয় কি এটা আমি একটু সামারাইজ করে দিচ্ছি। n হচ্ছে মূল সংখ্যা, W মানে গ্রাম এককে ভর, m মানে হচ্ছে পরমাণুর জন্য পারমাণবিক ভর, অণুর জন্য আণবিক ভর। এরপরে হচ্ছে তোমার S টা হচ্ছে ঘনমাত্রা বা মোলারিটি, V টা হচ্ছে আয়তন, এটা হচ্ছে পরমাণুর জন্য পরমাণু সংখ্যা, অণুর জন্য অণুর সংখ্যা, আয়নের জন্য আয়নের সংখ্যা। n এটা মানে অ্যাভোগাড্রো নাম্বার 6.02 × 10⁻23। আর V হচ্ছে আয়তন, এখানে 22.4 লিটার হচ্ছে কি বলতো? এটা হচ্ছে আমার ফিক্সড 1 মোলের জন্য। আর এই সূত্রটা কখন ইউজ করবো? যখন আমাকে এসটিপি বলে দেওয়া থাকবে অথবা প্রমাণ তাপমাত্রা চাপ বলে দেওয়া থাকবে, তখন আমি শুধুমাত্র এই সূত্রটা ইউজ করবো বাকিগুলো সূত্রের সাথে কানেক্টেড করে। দেখো, তাহলে আমি এই সূত্রের সিকোয়েন্সটা যদি আমার মাথায় থাকে তাহলে আমি কি করতে পারি? আমার প্রশ্নে যা যা ডাটা দেওয়া থাকবে ওই ডাটাটা আমি লিখবো। এরপরে আমি চিন্তা করবো যে কোন সূত্রটা বসানো যায়, ওই সূত্রটা নিয়ে তারপরে হচ্ছে আমি কি করব? ম্যাথটা সলভ করবো। ওকে, তাহলে দেখো আমাদের এখানে ভি ছিল হচ্ছে 250 মিলিলিটার, মানে 0.25 লিটার। লিটারে কনভার্ট করতে হবে, সেমিমোলার দ্রবণে প্রস্তুত করতে হবে, তার মানে 0.5 মোলার। এরপরে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর, সেটা কত? সোডিয়ামের জন্য 23 আর ক্লোরিনের জন্য 35.5, তাহলে কত আসে? 58.5। এই যে, তাহলে দেখো আমি ভি পাইলাম, এম পাইলাম, এস পাইলাম। তাহলে বের করতে হবে ডাব্লিউটা। আমি 0.5 মোলার যদি আমি দ্রবণ তৈরি করতে চাই তাহলে ডাব্লিউ কত লাগে, এরপরে বের করবো আরো কত যোগ করতে হবে। আগে দেখি যে 250 মিলিলিটার আয়তনে সেমিমোলার দ্রবণ তৈরি করতে কতটুকু ভর তোমার সোডিয়াম ক্লোরাইড লাগে, অর্থাৎ ডাব্লিউটা বের করবো। তাহলে আমরা জানি যে W/m ইকুয়াল টু কি বলতো? SV। এই সূত্রটা আমরা নিব, যেখানে এখানে আমার ডাব্লিউটা লাগবে শুধু। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হবে SMV, যেখানে এসটা কি 0.5, এমটা কি সোডিয়াম ক্লোরাইডের জন্য 58.5, ভিটা কত? ভিটা হচ্ছে 0.25। তাহলে আমরা দেখি কত আসে। আমরা এখানে দেখবো কত আসে আমাদের আনসারটা। তাহলে এখানে হচ্ছে তোমার 0.5 ইন্টু 0.25 ইন্টু 58.5, তাহলে এটা আসে আমাদের, এটা আসে 7.3125। এটা কিন্তু আমার আনসার না, ঠিক আছে?
7.3125 গ্রাম। এটা কিন্তু আমার আনসার না, এটা হচ্ছে সেমিমোলার দ্রবণ তৈরি করতে এতটুকু ডাব্লিউ লাগে। এখন বলছে এখানে কোশ্চেনে দেখো আরো কত গ্রাম লাগবে। দেখো আগে কতটুকু ছিল 4.9 গ্রাম, আগে কতটুকু ছিল 4.9 গ্রাম। তার মানে এটা দিয়ে সেমিমোলার দ্রবণ তৈরি করা যায় না। সেমিমোলার দ্রবণ তৈরি করতে হলে এত ভর লাগবে। তাহলে আগে ছিল 4.9 গ্রাম আর সেমিমোলার দ্রবণ তৈরি করতে লাগবে টোটাল এত। তাহলে আরো কত, মানে এক্সট্রা কতটুকু লাগবে, তাহলে আমি এটা বের করি আরো কত। তাহলে আরো আরো লাগবে, আরো NaCl কতটুকু লাগবে, এটা হচ্ছে আমরা বিয়োগ দিব। এই যে আমরা হচ্ছে 7.3125 যেটা বের করলাম, এখান থেকে আগে যেটা ছিল 4.9 এটা বাদ দিব, 4.9। তাহলে দেখি কত আসে। তাহলে এখানে 7.3125 মাইনাস 4.9, তাহলে এটা আসবে 2.4125, 2.4125 গ্রাম। এটা হচ্ছে আমার আনসার। তাহলে এখানে কোথায় আছে, এই যে 2.41, এটা হচ্ছে আমার আনসার। বুঝা গেছে? ওকে, আমরা পরবর্তী এমসিকিউতে যাই। 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে কত মোল HCl দরকার? আগে আমরা দেখি অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে HCl এর বিক্রিয়াটা, অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস HCl। আমরা বিক্রিয়া থেকেই দেখতে পারবো যে কত মোল আসলে লাগবে। এর সাথে যদি এটা বিক্রিয়া হয় তাহলে আমরা জানি অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, আর উৎপন্ন হবে কি, পানি। তাহলে এখন সমতাকরণটা মাস্ট, সমতাকরণ করা লাগবে বিক্রিয়া করার সময়। তাহলে এখানে অ্যালুমিনিয়াম আছে দুইটা। তার আগে তোমাকে একটা কথা বলি, তুমি বেজোরটারে সবসময় জোর বানাবা। এখানে বেজোর আছে ক্লোরিন কয়টা, তিনটা, তাহলে এটারে জোর বানাও। বেজোর আছে, এটার জোর বানাও, সামনে 2 দিলাম, তাহলে ক্লোরিন এখন 6টা হয়ে গেল। অ্যালুমিনিয়াম আবার দুইটাই, যে অ্যালুমিনিয়াম কিন্তু এখানে দুইটাই ছিল। ক্লোরিন এখানে 6টা হয়ে গেছে, তাহলে সামনে 6 দাও। 6 দেওয়াতে হাইড্রোজেন কয়টা হলো, 6টা, কিন্তু এখানে আছে কয়টা, দুইটা, তাহলে সামনে 3 দাও। এখন দেখো 3টা অক্সিজেন হয়ে গেছে, এখানেও 3টা অক্সিজেন, তার মানে আমার সমতাকরণটা ঠিক আছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডের জন্য, 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডের জন্য দরকার কত, 6 মোল HCl, 6 মোল HCl। তাহলে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড কতটুকু আছে, 2 মোল, তাহলে 2 মোলের জন্য কত লাগবে, এই যে 2 × 6, তাহলে কত আসে, 12 মোল HCl। তাহলে আনসার কত আসবে, 12। আনসার কত আসবে, 12। ঠিক আছে, 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডের কথা বলছে, 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডের জন্য 6 মোল লাগে, তাহলে 2 মোলের জন্য কত, 6 × 12 মোল। ওকে, পরবর্তী কোশ্চেনটাতে যাই। এই পাত্রে পানি যোগ করে 600 মিলিলিটার দ্রবণ তৈরি করলে দ্রবণের মোলারিটি কোনটা হবে? এই পাত্র কোনটা, এটা। এই পাত্রে কি কি আছে দেখো, 60 গ্রাম মানে গ্রাম এককে ভর, এটা ডাব্লিউ। আর চুনা পাথর মানে ক্যালসিয়াম কার্বনেট, এর আণবিক ভর কত বলো তো, 100। ঠিক আছে, চুনা পাথরের সংকেত কি, ক্যালসিয়াম কার্বনেট, এর আণবিক ভর 100। আর কত মিলিলিটার দ্রবণ, 600। তাহলে এটাকে আমি কিসে কনভার্ট করব, এটাকে আমরা কনভার্ট করব লিটারে, তাহলে 0.6 লিটার। এরপরে আমার দরকার হচ্ছে কিসের মান বলো, দ্রবণের মোলারিটি মানে এস বের করতে হবে। তাহলে আমরা ওই সূত্রটাই নিব যে W/M ইকুয়াল টু কি, SV, যেখানে ভিটা লিটারে। তাহলে সুতরাং এসটা এখানে থাকবে, ভিটা সাইড চেঞ্জ হয়ে যাবে, তাহলে এস ইকুয়াল টু হবে W/MV। যেখানে W কত, W এর মানটা হচ্ছে 60, M এর মান কত 100, আর এটা তো 0.6 আয়তন, 0.6 লিটার। তাহলে দেখি আমরা এটা কত আসে, উপরে হচ্ছে 60, নিচে হচ্ছে 100 × 0.6, তাহলে এটা বোঝা যাচ্ছে কত আসবে, এটা 1 মোলার আসবে, 1 মোলার। ঠিক আছে, এটা আনসার। পরের কোশ্চেনটাতে যাই। ক্যালসিয়াম ফসফেট যৌগের আপেক্ষিক আণবিক ভর কত? ক্যালসিয়াম ফসফেট, এই যে ক্যালসিয়াম হচ্ছে এটা আর ফসফেট হচ্ছে এটা, PO4 3- আর কি, এই যে ফসফেট। তাহলে এই যৌগটাকে বানাই, তাহলে ফসফেটের যোজনী কত, 3, তাহলে চলে যাবে ক্যালসিয়ামের কাছে। ক্যালসিয়ামের যোজনী কত, 2, চলে যাবে ফসফেটের কাছে। এখন আমরা এটার আণবিক ভর বের করতে পারবো না, ক্যালসিয়াম কয়টা আছে, 3টা, একটার জন্য 40, তাহলে 3টার জন্য কত হবে, 120। একটা ক্যালসিয়াম 40, 3টার জন্য 120। আর এটা হিসাব করে একটু, ফসফরাস হচ্ছে 31, অক্সিজেন হচ্ছে একটার জন্য 16, 4টার জন্য 64, আর ইন্টু 2। তাহলে দেখি এটা কত আসে, এটা দেখি আমরা কত আসে, 31 + 64 ইন্টু 2, 31 + 64 ইন্টু 2, আর এটার সাথে 120 যোগ, তাহলে 310, 310 আসে। তাহলে 310 কোথায়, এই যে এটা হচ্ছে আমার আনসার। পরের কোশ্চেনটাতে যাই। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ গ্যাস উৎপন্ন হয়? ক্যালসিয়াম কার্বনেট, এই যে এটাকে কি করব, উত্তপ্ত করব। তাহলে এখানে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে আগে আমরা সমতাকরণটা দেখবো, এখানে সমতাকরণ ঠিক আছে। এরপরে দেখি এটা কত মোল আছে, 1 মোল। এটা কত মোল আছে, 1 মোল। কাকে কাকে নিয়ে কাজ করব দেখো, ক্যালসিয়াম কার্বনেট, এবং কার কথা বলছে, কি পরিমাণ গ্যাস মানে কার্বন ডাই অক্সাইডের কথা বলছে। তাহলে আমি এখান থেকে দেখতে পারি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে কত, 100 গ্রাম, রাইট। আর এটা কত, কার্বন ডাই অক্সাইড 44 গ্রাম। তাহলে আমি এখানে বলতে পারি যে 100 গ্রাম, এখান থেকেই বলি, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হবে কতটুকু, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। এই যে কার্বন ডাই অক্সাইড কতটুকু, 44 গ্রাম। তাহলে কত গ্রামের কথা বলছে, 50 গ্রাম,
তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য কার্বন ডাইঅক্সাইড কতটুকু উৎপন্ন হবে? এই যে 44 ইন্টু 50 ডিভাইডেড বাই নিচে কত 100, তাহলে এটা 22 আসবে, বুঝাই যাচ্ছে। তাহলে এই যে 2 এর সাথে 44 কাটাকাটি করলে 22, তাহলে এই যে এটা আনসার। ঠিক আছে, এগুলো উইকিক নিয়মের ম্যাথ, এগুলো হচ্ছে আমাদের বিক্রিয়া আগে করতে হবে, এরপরে আমরা ইজিলি সলভ করতে পারি। এরপরে 2mg প্লাস ওটা, এখানে সমতাকরণটা দেয়া আছে, বলছে 10 গ্রাম ম্যাগনেসিয়াম সম্পূর্ণ দহনের জন্য কি পরিমাণ অক্সিজেন লাগবে। 10 গ্রাম ম্যাগনেসিয়ামকে সম্পূর্ণ দহন করতে কি পরিমাণ অক্সিজেন লাগবে, তাহলে কাকে কাকে নিয়ে কাজ? এখানে হচ্ছে ম্যাগনেসিয়ামকে নিয়ে কাজ, আর হচ্ছে কি পরিমাণ অক্সিজেন লাগবে যে দহনের জন্য, এটা আর এটা নিয়ে কাজ। তাহলে ম্যাগনেসিয়াম কত মোল আছে? 2 মোল, 2 মোল আছে ম্যাগনেসিয়াম, আর অক্সিজেন কতটুকু আছে? 1 মোল। তাহলে 2 মোল ম্যাগনেসিয়াম এর জন্য দহনের জন্য কতটুকু প্রয়োজন? 1 মোল অক্সিজেন। তাহলে এটাকে আণবিক ভরে কনভার্ট করে 1 মোল ম্যাগনেসিয়াম মানে কত? 12 দুগুণে 24, 2 মোলের জন্য কত হবে? 48। 12 কেন বললাম? কারণ ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, এটা মনে রাখার টেকনিক হচ্ছে 12 এর 2 দ্বারা গুণ দাও, তাহলে 24 পাবা। 24টা হচ্ছে 1 মোল ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর। এখানে কত মোল আছে? 2 মোল, তাহলে 24 দুগুণে 48। তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম এটার দহনের জন্য অক্সিজেন কতটুকু লাগবে? এই যে 1 মোল অক্সিজেন মানে কত? 1 মোল অক্সিজেন মানে হচ্ছে একটা অক্সিজেনের জন্য তোমার হচ্ছে 16, তাহলে 1 মোল অক্সিজেন কয়টা আছে O2 তে? 2টা অক্সিজেন, তাহলে 16 দুগুণে 32, তাহলে 32 গ্রাম অক্সিজেন। তাহলে এখানে কতবারের কথা বলছে? 10 গ্রাম। তাহলে 10 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য দহন তোমার হচ্ছে 10 ইন্টু 32 নিচে 44, 44 গ্রাম আমার কি লাগবে? অক্সিজেন লাগবে দহনের জন্য। তাহলে দেখি আমরা এখানে কত আসে? 10 ইন্টু 32 ডিভাইডেড বাই 44, তাহলে এটা আসে 7.27, 7.27। এখানে 10 গ্রাম ম্যাগনেসিয়াম, হ্যাঁ, তাহলে এখানে হ্যাঁ দেখি এটা 10 ইন্টু, আচ্ছা আচ্ছা সরি সরি, এখানে 44 লিখে ফেলছি, এটা তো 48 হবে, এটা হবে 48, তাই না? 48 হবে, 48 এই যে, এই যে এই 48টা নিচে চলে গেল। তাহলে দেখি এখানে কত আসে। এখানে আছে 10 ইন্টু 32 ডিভাইডেড বাই 48, এটা আসে হচ্ছে 6.67, 6.67 গ্রাম, এই যে 6.67 গ্রাম, এই এটা হচ্ছে আনসার। বুঝা গেছে? এটা হচ্ছে আমার আনসার। পরটাতে যাই। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন পরমাণু আছে? আচ্ছা, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে এটা W এর মান, W হচ্ছে 1 গ্রাম। আচ্ছা, এখানে সালফিউরিক অ্যাসিড মানে কি H2SO4, এটা কিন্তু একটা অণু। তাহলে আমাকে বলছে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড অণুতে কতটি হাইড্রোজেন পরমাণু আছে। তার মানে এখানে অণু থেকে পরমাণুর সংখ্যা বের করতে বলছে। তাহলে তোমাকে আমি বলি যে তুমি আগে অণুর সংখ্যাটা বের করবা। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটা অণু আছে, অণু সংখ্যাটাকে বের করবা, এরপর অণু থেকে পরমাণুর সংখ্যা বের করতে পারবা। তাহলে দেখি আমরা 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটা সালফিউরিক অ্যাসিডের অণু আছে। কোন সূত্রে নিব? দেখো W দেয়া আছে, M জানি আমরা সালফিউরিক অ্যাসিডের কত? 98। তাহলে আমার N টা বের করতে হবে, এই যে অণুর সংখ্যা, রাইট? আর আমরা N এ তো জানি 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এতটি সালফিউরিক অ্যাসিড অণু। তাহলে এখন আমরা এই সূত্রটা নিব যে W বাই M ইকুয়াল টু N বাই Na। তাহলে এখানে N এর মানটা যদি বের করতে বলে, N ইকুয়াল টু হবে W ইন্টু Na ডিভাইডেড বাই কি? M। তাহলে W এর মান কত? W হচ্ছে 1 গ্রাম, আর Na অ্যাভোগাড্রো নাম্বার 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, আর আণবিক ভর কত? 98। তাহলে দেখি আমরা কত আসে এটা। দেখি উপরে হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, আর নিচে হচ্ছে 98, তাহলে এটা আসে 6.14 ইন্টু 10 টু দি পাওয়ার 21। এতগুলা কি? সালফিউরিক অ্যাসিডের অণু, H2SO4 অণু। তাহলে ভাইয়া একটা জিনিস দেখো, তুমি এখন অণুর সংখ্যা পেয়ে গেলে 1 গ্রামে কত, এখন তুমি বের করবা কি? পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা। তাহলে তুমি এখানে লেখো যে একটা সালফিউরিক অ্যাসিড অণুতে পরমাণু, কোন পরমাণু কথা বলছে? হাইড্রোজেন। কয়টা হাইড্রোজেন পরমাণু আছে একটা সালফিউরিক অ্যাসিড অণুতে? আছে 2টা হাইড্রোজেন পরমাণু, 2টা হাইড্রোজেন পরমাণু। তাহলে এতগুলা অণু, এই যে এতগুলা অণু 1 গ্রামের ভিতরে কি এতগুলা অণু, তাহলে এই যে 6.14 ইন্টু 10 টু দি পাওয়ার 21টি সালফিউরিক অ্যাসিড অণুতে কতগুলো থাকবে? দেখো এই যে এটার সাথে জাস্ট 2 গুণ হবে, তাই না? তাহলে 2 ইন্টু 6.14 ইন্টু 10 টু দি পাওয়ার 21, তাহলে যেটা আসবে ওটা হচ্ছে আমার আনসার। তো দেখি কত আসে আনসারটা, দেখি আমাদের আনসারটা কত আসে। তাহলে 2 ইন্টু 6.14 ইন্টু 10 টু দি পাওয়ার 21, তাহলে এটা আসে 1.228 ইন্টু 10 টু দি পাওয়ার 22, এতগুলো হাইড্রোজেন পরমাণু, এতগুলো কি আছে? হাইড্রোজেন পরমাণু। তাহলে এখানে কোনটা আনসার হবে? 1.22, এই যে এটা ক্লোজ যেটা আর কি 1.23 আছে, এখানে 1.228 আসছে, এখানে 1.23 আছে, এটা 10 টু দি পাওয়ার 22, এটাও 10 টু দি পাওয়ার 22, এটা আনসার। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটাতে যাই আমরা। গ্লুকোজের আপেক্ষিক আণবিক ভর কত? গ্লুকোজ হচ্ছে C6H12O6,
তাহলে এর আণবিক ভরটা বের করি, কার্বন কত 12, তাহলে কয়টা আছে 6টা, তাহলে 12 × 6 প্লাস হাইড্রোজেন হচ্ছে একটার জন্য 1, 12টার জন্য 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16, তাহলে 16 × 6, তাহলে এটা হিসাব করে এটা আসবে দেখবে 180, যে এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, পরেরটা 100 ml ডেসিমোলার কস্টিক সোডা প্রস্তুত করতে কি পরিমাণ দ্রব্য প্রয়োজন, কি পরিমাণ দ্রব্য মানে কি ডাব্লিউ এর মান বের করতে বলছে। তাহলে আমি এখানে 100 ml মানে হচ্ছে আয়তন 100 ml, তাহলে আমরা হচ্ছে জানি এটাকে লিটারে নিলে 0.1 লিটার আসবে। ডেসিমোলার, ডেসিমোলার মানে কি ঘনমাত্রা মান ফিক্স কত 0.1 মোলার। তাহলে আমার বের করতে হবে কি পরিমাণ দ্রব্য, তাহলে ডাব্লিউটা বের করতে হবে। আমরা জানি যে W/M = SV, যেখানে ভিটা লিটারে, তাহলে সুতরাং W = হবে কি SVM, তাহলে S কত S 0.1, V কত V হচ্ছে 0.1, আর আর কি এমটা লাগবে না। কস্টিক সোডার জন্য, কস্টিক সোডা মানে কি এই যে শুরুতে বলছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এর জন্য আণবিক ভর কত 40, তাহলে এখানে 40 দাও, তাহলে এটা কত আসবে, এটা আসবে 0.4 গ্রাম, তাই না? 0.4 গ্রাম আছে, হ্যাঁ এই 0.4 গ্রাম, তাই না? এটা হচ্ছে আমার আনসার। ওকে, এরপরে পাত্র এ এবং বি যদি আমি বিক্রিয়া করি তাহলে চুনাপাথর লিমিটিং বিক্রিয়ক কিনা এটা জানতে চাইছে। উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, অর্থাৎ তোমার হচ্ছে এটা আর এটা যদি বিক্রিয়া করে একটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এটার পরিমাণ এত কিনা বের করতে বলছে। উৎপন্ন লবণের পরিমাণ কত এটাও বের করতে বলছে। আচ্ছা, এইগুলো আমি তোমার একটা কথা বলি, এগুলো যখন তুমি বের করতে যাবা, ঠিক আছে, এগুলো যখন তুমি বের করতে যাবা, এগুলো কিন্তু লিমিটিং বিক্রিয়কের ম্যাথ, এগুলো একটু বড় বড় ম্যাথ। তো এগুলো হচ্ছে তুমি করবা, তোমার কাছে 25টা এমসিকিউ আছে না, 24টা এমসিকিউ আগে সলভ করবা, এরপর এটা সলভ করতে যাবা, কারণ এটা তোমার অনেক টাইম খাবে, এটা করতে অনেক টাইম খাবে। তো দ্যাটস এটা লাস্টে করবা, ঠিক আছে? তো দেখো আমি এটা দেখাচ্ছি যে ক্যালসিয়াম কার্বনেট এবং HCl এর লিমিটিং বিক্রিয়ক কোনটা। আগে দেখি ডাব্লিউ দেয়া আছে চুনাপাথরের জন্য 60 গ্রাম, তাহলে লিখি ডাব্লিউ অফ ক্যালসিয়াম কার্বনেট কতটুকু 60 গ্রাম। এরপরে তোমার হচ্ছে আরেকটা কে দেয়া আছে HCl এর জন্য মোল সংখ্যা দেয়া আছে, তাই না? HCl এর জন্য মোল সংখ্যা N অফ HCl কত 2 মোল, তাহলে এটার যদি আমি ডাব্লিউ বের করি কত হবে বলো তো। 1 মোল আমি এই সূত্রটা ইউজ করতে পারি, N = W/M, তাহলে সুতরাং W হবে NM, যেখানে N হচ্ছে 2 মোল আর M কত HCl এর জন্য 36.5, তাই না? হাইড্রোজেন 1 আর ক্লোরিন 35.5, তাহলে 36.5 মানে 73, কত 73 গ্রাম, তাহলে আমি ডাব্লিউ পেয়ে গেছি। এরপরে কি করবো, পরবর্তীতে আমরা বিক্রিয়া করতাম, তাই না? বিক্রিয়াটা করে ফেলি, যেখানে কি কি আছে ক্যালসিয়াম কার্বনেট, এরপরে হচ্ছে HCl, তাহলে এটা বিক্রিয়া করলে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড, এরপরে হচ্ছে উৎপন্ন হবে পানি আর কার্বন ডাইঅক্সাইড। সমতাকরণ করতে হবে, এখানে 2টা ক্লোরিন, তাহলে সামনে 2 দাও, 2 দিতে হাইড্রোজেন 2টা হয়ে গেছে, ওখানে 2টা আছে, সব ঠিক আছে এখন। আচ্ছা, এখন দেখো কত মোল আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে 1 মোল, এটা আছে 2 মোল। আমার কাজ কিন্তু ক্যালসিয়াম কার্বনেট এবং HCl নিয়ে, কারণ লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। দেখো প্রথম অপশনটা কি বলছে, চুনাপাথর লিমিটিং বিক্রিয়ক, এটা আমরা বের করি। তো আগে দেখি লিমিটিং বিক্রিয়ক কে, তাহলে এটা হচ্ছে 100 গ্রাম আর এটা কত, এটা হচ্ছে 73 গ্রাম। তাহলে আমি এখানে লিখবো যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 73 গ্রাম HCl এর সাথে, তাহলে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু ছিল পাত্রে 60 গ্রাম, তাহলে 60 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 60 × 73 / 100, এই যে এত গ্রাম HCl। তা দেখি এটা কত আসে আমাদের, দেখি আমরা এটা কত আসে, 60 × 73 / 100, এটা আসে 43.8। আচ্ছা, HCl আছে কত পাত্রে দেখো তো, HCl পাত্রে আছে কতটুকু, আছে কিন্তু তোমার HCl, এই যে HCl আছে কিন্তু, এটা HCl আছে কিন্তু পাত্রে 73 গ্রাম, কিন্তু বিক্রিয়া করছে কত 43.8 গ্রাম। তার মানে HCl পুরোপুরি বিক্রিয়া করে নাই, HClটা পুরোপুরি বিক্রিয়া করে নাই, পাত্রে ছিল 73 গ্রাম, বিক্রিয়া করতেছে 43.8 গ্রাম। ঠিক আছে, যে 60 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করতে পারে 43.8 গ্রাম, আর পাত্রে নিচে কত 73 গ্রাম, তার মানে HCl অবশিষ্ট আছে। HCl কি অবশিষ্ট, অবশিষ্ট কতটুকু, ওই যে 73 থেকে বাদ দিবা, 73 - 43.8, তাহলে দেখি আমাদের কত আসে এটা, 73 - 43.8, তাহলে এটা আসবে 29.2, 29.2। হুম, ওকে, আচ্ছা হ্যাঁ 29.2 গ্রাম HCl।
আচ্ছা, তাইলে HCl হচ্ছে অবশিষ্ট। দেখি এখানে অবশিষ্টর কথা কিছু বলে দেয়া আছে কিনা। অবশিষ্ট কিন্তু কিছু বলে দেয়া নাই, রাইট? আচ্ছা, যদি HCl অবশিষ্ট থাকে তাহলে বলো তো লিমিটিং বিক্রিয়ক কে হবে? HCl যদি অবশিষ্ট থাকে তাহলে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে চুনাপাথর, রাইট? লিমিটিং বিক্রিয়ক কে? চুনাপাথর। কারণ এই যে 60 গ্রাম নিয়েছিল পাত্রে, 60 গ্রামে পুরোপুরি বিক্রিয়া করে ফেলছে। তাহলে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এখানে চুনাপাথর। তাহলে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বন। তাহলে এটা তো প্রথম শর্তটা মেনে চলছে, তাই না? প্রথম অপশনটা হয়েছে। এখন বলছে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত আছে। এখন তোমার একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড এই যে এটা আমি কোত্থেকে বের করবো? এটাকে আমি ক্যালসিয়াম কার্বনেট থেকে বের করবো নাকি HCl থেকে বের করবো? সবসময় মাথায় রাখবে আমরা লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদটা বের করবো, কারণ লিমিটিং বিক্রিয়ক হচ্ছে পাত্রে সম্পূর্ণরূপে বিক্রিয়া অংশগ্রহণ করে। লিমিটিং বিক্রিয়কটা কি? পাত্রে সম্পূর্ণভাবে বিক্রিয়াতে অংশগ্রহণ করে। তার মানে এখান থেকে তুমি সম্পূর্ণ পরিমাণে উৎপাদটা পাবা। তাহলে তুমি এই যে ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাচ্ছ এটা বের করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে কার্বন ডাইঅক্সাইডটাও তো 1 মোল, রাইট? কতটুকু 1 মোল? 44 গ্রাম। তাহলে তোমার এখন কাজ হচ্ছে, যেহেতু ক্যালসিয়াম কার্বন লিমিটিং বিক্রিয়ক, এখান থেকে দেখবো কতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে দেখি যে 100 গ্রাম, ওই যে বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় কতটুকু? তোমার হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমার ক্যালসিয়াম কার্বনেট ছিল কতটুকু পাত্রে? 60 গ্রাম। তাহলে দেখি 60 গ্রাম, যেহেতু এটা লিমিটিং বিক্রিয়ক, 60 গ্রাম পুরোপুরি থেকে কতটুকু উৎপন্ন হয়? তাহলে এখানে 60 ইন্টু 44 ডিভাইডেড বাই কত? 100 গ্রাম কার্বন। তাহলে দেখি কত আসে। তাহলে দেখি আমরা কত আসে। এটা হচ্ছে 60 ইন্টু 44 ডিভাইডেড বাই 100, 26.4। তাহলে কার্বন ডাইঅক্সাইড কতটুকু পাচ্ছি? 26.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। দেখি আমাদের অপশনে কতটুকু ছিল। অপশনে কত বলছিল? হ্যাঁ, এই যে 26.5 আর 26.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তার মানে ঠিক আছে, উৎপন্ন লবণের পরিমাণ এত, তার মানে লবণটাও বের করতে হবে। লবণটা আমরা চুনাপাথর দিয়ে বের করবো, এই যে লবণ। তাহলে এই লবণের হিসাবটা করতে হবে, 1 মোল লবণের হিসাব কত? তাহলে ক্যালসিয়াম হচ্ছে তোমার 40 আর এটা হচ্ছে 73, তাহলে এটা আসে 113 গ্রাম। তাহলে আবার ঐকিক নিয়ম যাব চুনাপাথর থেকে। তাহলে লিখি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনের থেকে তোমার হচ্ছে লবণ কতটুকু? 113 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে ছিল কতটুকু? 60 গ্রাম। তাহলে 60 গ্রাম থেকে তোমার হচ্ছে কতটুকু পাবো? 60 ইন্টু 113 ডিভাইডেড বাই কত? 100 ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে দেখি এখানে কত আসে। এখানে আসে 60 ইন্টু 113 ডিভাইডেড বাই 100। তাহলে এটা আছে 67.8 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, দেখি আমাদের এটা কি তোমার হচ্ছে ক্লোরিন তো 35.5। ও আচ্ছা আচ্ছা, এখানে 111 হবে, ঠিক আছে? এখানে হচ্ছে 111 হবে, ঠিক করে দিচ্ছি 111, ঠিক আছে? এর জন্যই মানটা হচ্ছে কাছাকাছি আসছে, মিলার তো কথা, যেহেতু কাছাকাছি আসছে প্রায়। তাহলে এটা কত আসবে দেখি আমরা এখন একটু। তোমার হচ্ছে 60 ইন্টু 113, 113 না 111 হবে। এটা একটু মুছে দিচ্ছি, এই যে 111, তাই না? এটা 111 হবে, এই জায়গায় 111 হবে। ওকে, তাহলে এখানে হবে কত দেখি আমরা? 60 ইন্টু 111 ডিভাইডেড বাই 100। ক্যালকুলেটর ছাড়া করছি তো, এর জন্য মাঝে মাঝে একটু এরকম হবে। তো তোমরা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করবা না, তোমরা হচ্ছে ক্যালকুলেটর নিয়েই করবা, ঠিক আছে? তাহলে তোমাদের এরকম ছোটখাটো মিস্টেক হবে না, ঠিক আছে? তো ক্যালকুলেটর ছাড়া মাঝে মাঝে এরকম ছোটখাটো মিস্টেক হওয়ার কথা। তো এর কারণে আর কি। তো কত আসছে? 66.6 গ্রাম। তাহলে এখানে দেখি আমরা কত ছিল লবণ, এই যে উৎপন্ন লবণের পরিমাণ 66.6। তার মানে তিনটাই আনসার। তার মানে তিনটাই কি আনসার, এই যে, ঠিক আছে? তিনটা হচ্ছে আমার আনসার। তাহলে তিনটা আমরা বের করে ফেললাম। পরের কোশ্চেনটা, 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? আচ্ছা, 1 মোল পানির অণু। আচ্ছা, তাহলে 1 মোল পানির অণুতে আগে অণুর সংখ্যা দেখি। 1 মোল H2O তে অণু কত থাকবে? এটা তো আমার মুখস্থ পুরা, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 কি পানির অণু, তাই না? 1 মোল মানেই তো 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 পানির অণু। H2O অণু, পানি তো H2O, তাহলে এটার অণু। তাহলে আমার এখন অণু থেকে কি বের করতে বলছে? পরমাণুর সংখ্যা, এই যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা চাইছে। তাইলে 1 মোল পানি যদি এত হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে 1 মোল পানি মানে কয়টা অণু বুঝায়? এটা আমি বের করে ফেললাম, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এখন একটা হাইড্রোজেন অণুতে, ঠিক আছে, কয়টা হাইড্রোজেন পরমাণু থাকে? দেখো দুইটি হাইড্রোজেন পরমাণু, দুইটি হাইড্রোজেন কি পরমাণু থাকে। তাহলে এতগুলা অণুতে, অর্থাৎ 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 হাইড্রোজেন অণুতে কয়টা থাকবে? যে 2 এর সাথে এটা গুণ করবা, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23।
এতগুলা পরমাণু থাকবে। কোন পরমাণু? হাইড্রোজেন পরমাণু। তাহলে আমরা 2 × 6.02 × 10⁻23 × 10⁻23 কত আসবে? 1.204 × 10⁻24 এতটি কি হাইড্রোজেন পরমাণু, এতটি হাইড্রোজেন পরমাণু। তাহলে দেখি এটা কোথায় আসে। এই যে 1.204 × 10⁻24টি হাইড্রোজেন পরমাণু। ওকে, জাস্ট আমার অণু থেকে পরমাণু সংখ্যা বের করতে হবে। 1.5 লিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটার সংকেত কি? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই যে এটা হচ্ছে সংকেত। তাহলে এখানে কি পরিমাণ দ্রব মানে ডাব্লিউ বের করতে বলছে, ডাব্লিউটা, রাইট? আচ্ছা, তাহলে বের করে চলো। ভি দেয়া আছে 1.5 লিটার, আর মোলার 0.5 মোলার মানে ঘনমাত্রার মান দেয়া আছে 0.5। আর এম কত সোডিয়াম বাই কার্বনেটের? এটা আসবে 84, তোমরা করে দেখো। ডাব্লিউ বের করতে হবে। তাহলে আমরা তো জানি যে ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এস ভি, যেখানে ভিটা লিটারে। সুতরাং ডাব্লিউ কত আসবে? এস ভি এম। এস এর মান কত? এস এর মান হচ্ছে 0.5। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 1.5। আর তোমার হচ্ছে এস এর মান হচ্ছে 0.5, ভি এর মান হচ্ছে 1.5, আর এম এর মান কত? 84। তো দেখি এটা কত আসে। আমরা দেখি এটা কত আসে। 0.5 × 1.5 × 84, তাহলে এটা আসবে 63 গ্রাম। ঠিক আছে, 63 গ্রাম। তাহলে 63 এজ ডাব্লিউ এর মানটা। ডাব্লিউ ইকুয়াল টু এস বি এম, তাহলে এস এর মান বসাইছি, এম এর মান বসাইছি, এটা বসাইছি, তাহলে আনসার আসে কত? 63 গ্রাম। পরের কোশ্চেনটা, 27 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান? 27 গ্রাম মানে কি? মানে ডাব্লিউ এর মান দেয়া আছে এখানে, মোল সংখ্যা চাইছে, তাই না? তো পানির জন্য আণবিক ভর কত? পানি কি H2O না? তাহলে আণবিক ভর আমরা জানি কত হবে? 18। তাহলে এন বের করতে হবে। এন ইকুয়াল টু কি জানি? ডাব্লিউ বাই এম। ডাব্লিউ কত? 27, এটা কত? 18। তাহলে কত আসবে দেখি আমরা। 27 ভাগ 18, তাহলে এটা আসবে 1.5। 1.5 কি মোল? মোল সংখ্যা চাইছে, কত মোল? তাহলে এই যে 1.5, এটা পয়েন্ট হবে, এই 1.5। ওকে, এটা হচ্ছে আমার আনসার। পরের কোশ্চেনে যাই। প্রমাণ তাপমাত্রা ও চাপে 14 গ্রাম কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড নয়, কার্বন মনোঅক্সাইড মানে এই যেটা, এর কি বের করতে বলছে? এর হচ্ছে আয়তন বের করতে বলছে, মানে ভি। ভি বের করতে হবে। প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে কি? এসটিপি। তাহলে 14 গ্রাম মানে ডাব্লিউর মান দেয়া আছে কত? 14 গ্রাম। আর কার্বন মনোঅক্সাইডের ভর কত? দেখো, কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেনের কত? 16, তাহলে এটা আসবে 28। তাহলে ভি বের করতে হবে। কোন সূত্র নিব এসটিপির জন্য? এই সূত্রটা, যে ডাব্লিউ বাই এম ইকুয়াল টু, এই যে এসটিপির জন্য একটাই সূত্র ফিক্স, ভি বাই 22.4, যেখানে এই ভিটা কিসে? লিটারে। তাহলে আমার এখানে ভিটা যদি বের করতে চাই, ভি ইকুয়াল টু 22.4টা ওইখানে চলে যাবে, তাহলে ডাব্লিউ ইন্টু 22.4, নিচে ছিল এটা উপরে চলে গেছে, আর নিচে কত? এম। ডাব্লিউ কত? ডাব্লিউ হচ্ছে 14, আর এম কত? 28, আর এটা কত? 22.4। তাহলে এটা কত আসবে? এটা আসবে 14, এখানে কাটাকাটি করলে 2, 2 যদি এটার সাথে কাটাকাটি করে 11.2, 11.2 লিটার। এই যে এটা হচ্ছে আনসার, 11.2 লিটার। ওকে, পরের কোশ্চেনে যাই। বিকারটিতে উপস্থিত দ্রব অণুর মধ্যে অধিক তড়িৎ ঋণাত্মক না, এটা ধনাত্মক হবে, এটা হবে হচ্ছে ধনাত্মক। ঠিক আছে, ধনাত্মক। অধিক তড়িৎ ধনাত্মক মৌলটির শতকরা সংযুতি কত? অধিক তড়িৎ ধনাত্মক। আচ্ছা, এই যে বিকারটি, এই বিকারে কি আছে? সোডিয়াম, এটাকে বলা হয়েছে তড়িৎ ধনাত্মক। তাহলে এর শতকরা সংযুতি কত? এটা জানতে চাইছে। তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে সোডিয়াম কতটুকু আছে এটা জানতে চাইছে। সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত? 40। এখন আমার সোডিয়াম কতটুকু আছে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে? দেখো, সোডিয়াম আছে, দেখো নিচে আমরা কি দেই? টোটাল ভর বা আণবিক ভরটা কত? 40। আর উপরে কি? উপরে হচ্ছে যারটা বের করবো তার পারমাণবিক ভর। সোডিয়ামটা বের করবো, সোডিয়াম পারমাণবিক ভর কত? 23। কয়টা আছে? সোডিয়াম এখানে একটাই, যেটা ইন্টু 100%। তাই দেখি এটা কত আসে। 23 ভাগ 40, 0.575, এটার সাথে 100 গুণ করবো, তাহলে 57.5%। তাহলে সোডিয়াম কত পার্সেন্ট আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে? 57.5। এই এটা হচ্ছে আনসার। বোঝা গেছে? এটা হচ্ছে আমার আনসার। ওকে, পরের কোশ্চেনতে যাই। একটি যৌগের স্থূল সংকেত হচ্ছে CH2O, এর প্রকৃত আণবিক ভর হচ্ছে 180। তাহলে যৌগটার আণবিক সংকেত কত? আচ্ছা, তাহলে স্থূল সংকেত দেয়া আছে, তাহলে আমি যদি আণবিক সংকেত বের করতে চাই, আণবিক সংকেত বের করার সূত্র কি? এটা বের করার সূত্র হচ্ছে স্থূল সংকেত, এই যে CH2O, আর এখানে কি থাকবে? N। এখন N এর মানটা বের করতে হবে। N ইকুয়াল টু কি জানি আমরা? N ইকুয়াল টু জানি আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর, স্থূল সংকেত ভর। তাহলে আণবিক ভর কত দেয়া আছে? 180। আর স্থূল সংকেতের ভর কত? দেখো, কার্বন হচ্ছে 12, আর এখানে হচ্ছে তোমার 2 14, আর এখানে 16 30। তাহলে এটা কাটাকাটি করলে আসবে 6,
তাহলে এখানে আণবিক সংকেতটা আসবে CH2O6। তাহলে কত আসবে এটা? C6H12O6। রাইট, এই যে এটা হচ্ছে গ্লুকোজের সংকেত, এই যে C6H12O6 গ্লুকোজের সংকেত। পরের কোশ্চেনটা যাই, কোনটি স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই? আচ্ছা, এগুলোর মধ্যে কোনটা স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই কেমনে বের করবে? এগুলো সবগুলো আণবিক সংকেত দেয়া। স্থূল সংকেত আর আণবিক সংকেত একই কিনা এটা বোঝার উপায় কি? দেখো কমন পার্ট আছে কিনা, ওই কমন পার্ট দ্বারা ভাগ করবা। যেমন এখানে কমন পার্ট আছে 2, দেখছো? তাহলে 2 দ্বারা ভাগ করো, তাহলে এখানে আসবে HO, তার মানে এটা হচ্ছে তার স্থূল সংকেত, এটা হচ্ছে তার স্থূল সংকেত। ঠিক আছে, এটা মাথায় রেখো। তার মানে এটা আনসার হবে না, আমাকে বলছে আণবিক সংকেত যা হবে স্থূল সংকেত তাই হবে। পরেরটা আছে H2S, এখানে কমন পার্ট কি কিছু আছে? এটারে তো 1 দ্বারা ভাগ করলে এটাই আসবে, H2S এ আসবে। তার মানে এটা হচ্ছে তার স্থূল সংকেত, এটা তার আণবিক সংকেত, একই। তাহলে এটাই হবে আমার আনসার। পরেরটা কেন আনসার হবে না? দেখো এখানে কমন পার্ট আছে কিন্তু 2 দ্বারা ভাগ করলে কি পাবা? CH3। তার মানে এটা স্থূল সংকেত, এটা কি স্থূল সংকেত, তার মানে এটা আনসার হবে না। এখানে কমন পার্ট আছে 2, তাহলে 2 দ্বারা ভাগ করলে CH পাবা, এটা স্থূল সংকেত। তাহলে টেকনিকটা বুঝছো যে আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই কিনা বুঝবো কিভাবে? কমন পার্ট আছে কিনা ভাগ দেওয়ার মতো। এখানে কিন্তু কমন পার্ট ছিল না কোনো কিছু। এখানে এটা এস সালফার ছিল 1 অনুপাতে, হাইড্রোজেন ছিল 2 অনুপাতে, তাহলে এখানে কমন পার্ট নাই, 1 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে তো হবে না, তাহলে তো সালফার ভগ্নাংশ চলে আসবে। তো কমন পার্ট যেহেতু কিছু নাই, 1 দ্বারাই ভাগ করলে যেটা আসে ওটাই, তার মানে এটার স্থূল সংকেত যা, আণবিক সংকেত তাই। বুঝছো? পরের কোশ্চেনটা, একই স্থূল সংকেত বিশিষ্ট যৌগ আছে, এখানে দেখি একই স্থূল সংকেত বিশিষ্ট যৌগ আছে কিনা। এখানে যদি এগুলো সবগুলো আণবিক সংকেত 2 দ্বারা যদি ভাগ করো, তাহলে এটা আসবে CH2। এটাকে যদি 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা না, এখানে 3 দ্বারা যদি ভাগ করো তাহলে এটাও আসবে CH2। এটাকে যদি 4 দ্বারা ভাগ করো তাহলে এটাও আসবে CH2। তার মানে এখানে তিনটারই কি একই স্থূল সংকেত, এটারও একই স্থূল সংকেত, এটারও একই স্থূল সংকেত, এটারও একই, তিনটারই একই স্থূল সংকেত। তাহলে এখানে আনসার হচ্ছে তিনটাই হবে। ঠিক আছে, কারণ আগেরটাতে কমন পার্ট ছিল, এখানে কমন পার্ট কি 2, নিচেটা ছিল 3, নিচেটা ছিল 4, কারণ 4 দ্বারা ভাগ করলে ভাগ যাচ্ছে, এটা 1, 4 দুগুণে 8, 2, 3 একে 3, 3 দুগুণে 6, এই যে CH2, 2 একে 2, 2 দুগুণে 6। পরের কোশ্চেনটা যাই, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করি তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং এক্স গ্যাস পাওয়া যায়। এখন বলছে প্রমাণ অবস্থায় এক্স গ্যাসটির ঘনত্ব কত গ্রাম পার লিটার। ঘনত্ব চাইছে, ডি এর মান, ডি এর মান কি চাইছে? গ্রাম পার লিটার, মানে W/V, এটার মান বের করতে হবে। তাহলে কেমনে বের করবো? ইজি ইজি, ঠিক আছে, ইজি। যে আমার হচ্ছে এখানে এক্স গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটার ঘনত্ব চাইছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কি চাইছে? ঘনত্ব। এখন দেখো আমি যদি এর ঘনত্ব বের করতে চাই তাহলে এটা কেমনে বের করতে পারি? দেখো ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করবো আগে, এটা উত্তপ্ত করি, এটা যদি উত্তপ্ত করি তাহলে এখানে কি কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম অক্সাইড এবং এক্স গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইডের কথা বলছে, রাইট? আচ্ছা, এখন ক্যালসিয়াম কার্বনের এটা 1 মোল আছে, এটাও আছে কত? 1 মোল। কাজ হবে শুধু ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইড নিয়ে। এখন দেখো আমরা 1 মোলের জন্য কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত জানি? 44 গ্রাম। কত? 44 গ্রাম। আর ক্যালসিয়াম কার্বনেটের কত? 100 গ্রাম। ওকে, তাহলে আমি একটা জিনিস ভালো করে বুঝো, 100 গ্রাম চুনাপাথর থেকে আমি কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি 44 গ্রাম, তাহলে এখানে কত গ্রামকে উত্তপ্ত করছে? 10 গ্রাম। আমি আগে দেখি যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এই যে এক্স গ্যাসটা পাওয়া গেল না, এটা কতটুকু পাওয়া গেছে? তাহলে 10 গ্রাম কে যদি আমি ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করি তাহলে কতটুকু পাবো কার্বন ডাইঅক্সাইড? 100 গ্রাম কিন্তু উত্তপ্ত করলে 44 পাই, তাহলে 10 গ্রামকে উত্তপ্ত করলে 10 ইন্টু 44 ডিভাইডেড বাই 100, তাহলে এখানে 10 আর এটা কাটাকাটি করলে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, রাইট? 4.4 গ্রাম, এই যে এতটুকু কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি আমরা। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে ঘনত্বটা, মানে W/V। আমার বের করতে হবে কি? ঘনত্ব, W/V। আচ্ছা, তাহলে প্রমাণ অবস্থায় বলছে না, তার মানে STP, রাইট? কি? STP। আচ্ছা, তাহলে এটা কোন সূত্র নেওয়া যায়? দেখো তো, আমি হচ্ছে এখানে W-টা পাইছি, যে W। তাহলে আমি এখানে W/M ইকুয়াল টু কি জানি? V/22.4 না? এই যে এটা W/V ইকুয়াল টু W/M ইকুয়াল টু কি? V/22.4 লিটার। আচ্ছা, আমার এখানে যদি আমি ঘনত্ব বের করতে চাই, যে ঘনত্ব D ইকুয়াল টু কি? W/V না? W/V। তাহলে দেখো তো, আমি যদি বের করতে চাই যে আমার এখানে ঘনত্বটা কত, ডিটা কত, তাহলে আমার W আর V লাগবে। W-টা কিন্তু দেয়া আছে, দেখছো 4.4। V-টা লাগবে, তাহলে V-টা আমি এখান থেকে বের করি, V-টা আমি এখান থেকে বের করি, তাহলে W ইন্টু এই যে 22.4টা উপরে চলে যাবে আর নিচে থাকবে কি? M। তাহলে সুতরাং এখানে দেখো W কত? 4.4, আর এটা 22.4, আর নিচে M এর মান কত? এই আণবিক ভরটা কার্বন ডাইঅক্সাইডের জন্য 44। তাহলে এটা কত আসে দেখি আমরা, ভিটা পেয়ে যাব কত লিটার। তাহলে এটা আসলে মুখে করা যায়, 4.4 আর এটা কাটাকাটি করলে 10,
10কে যদি এটা কাটাকাটি করে 2.24 আসবে, তার মানে ভি এর মান হচ্ছে 2.24 লিটার। এখন ঘনত্ব বের করো। তাহলে আমি আগে আবার বলি, একটু সামারাইজ করি। আমার ঘনত্ব বের করতে বলছে না, ঘনত্ব ডেনসিটি মানে W/V, গ্রাম পার লিটার। গ্রামটা কিন্তু আমি বের করে ফেলছি উইকিক নিয়ম দিয়ে, যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু ডাব্লিউ পাবো। এরপরে ভিটা দরকার প্রমাণ অবস্থায়, যে এই সূত্র ইউজ করতে পারি প্রমাণ অবস্থা মানে কি এসটিপি। এসটিপিতে আমি ভিটা বের করলাম, এই যে 2.24। এখন ডিটা বের করবো, তাহলে ডি ইকুয়াল টু তোমার হচ্ছে ডাব্লিউটা কত, ডাব্লিউ হচ্ছে 4.4, আর ভিটা কত পাইছে, ভিটা হচ্ছে 2.24। তাহলে এখানে ঘনত্বটা পেয়ে যাব। তাহলে দেখি আমরা কত আসে, 4.4 2.24, এটা আসে 1.96 গ্রাম পার লিটার। 1.96, এই যে এটা হচ্ছে আনসার। বোঝা গেছে? এভাবে হচ্ছে আমরা ইজিলি কি করতে পারি, বের করতে পারি। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটা যাই। অক্সিজেনের 0.5 মোল সমান কত গ্রাম? আচ্ছা এখানে অক্সিজেন কি বুঝাইছে? নর্মালি অক্সিজেন মুক্ত অবস্থায় বুঝায় না, পরমাণুকে বুঝায় না। নর্মালি তোমার এইখানে এই অধ্যায়গুলোতে নর্মালি অক্সিজেন গ্যাস হিসেবে বুঝায়। তাহলে এটাকে আমি ইমাজিন করে O2, ঠিক আছে? তাহলে এখন এই 0.5 মোল মানে এর মান দেয়া আছে 0.5। তাহলে আমার এখানে আসলে সমান কত গ্রাম, মানে ডাব্লিউ চাইছে, রাইট? ডাব্লিউ, তাহলে আমরা জানি এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, এন এম। এন কত? এন হচ্ছে তোমার এন হচ্ছে কি, এন হচ্ছে 0.5। এম আণবিক ভর কত অক্সিজেনের জন্য, এটার জন্য আমরা পাবো 32। তাহলে ইন্টু 32 দাও, তাহলে এটা আসবে 16 গ্রাম। এই যে 16, ঠিক আছে? এটা হচ্ছে আমার আনসার। পরের কোশ্চেনে যাই। মোলারিটি শর্ত কি? মোলারিটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দ্রবীভূত মোল সংখ্যা। এখানে কি কোথাও চাপ আছে? নাই। আর 1 লিটার দ্রবণ, হ্যাঁ, তাহলে এখানে 1 এবং 3 আনসার হবে, 1 এবং 3, ঠিক আছে? নির্দিষ্ট চাপ কিন্তু নাই। সোডিয়াম কার্বনেটের সেমিমোলার, সোডিয়াম কার্বনেট মানে Na2CO3 এর সেমিমোলার মানে কি, এস এর মান 0.5 মোলার, মানে এস এর মান ফিক্স। দ্রবের ভর মানে ডাব্লিউ বের করতে হবে। তাহলে আমার হচ্ছে এখানে আমরা জানি W/M ইকুয়াল টু SV। তাহলে সুতরাং তোমার হচ্ছে এখানে ডাব্লিউটা বের করতে হবে। ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, SVM। এস এর মান কত, এস এর মান হচ্ছে 0.5। ভি এর মান কত, ভি এর মান হচ্ছে তোমার হচ্ছে ভি এর মানটা তো দেয়া নেই, রাইট? সোডিয়াম কার্বনেটের সেমিমোলার দ্রবণের জন্য দ্রবের ভর, ভি এর মানটা এখানে দেয়া নেই। তাহলে ভি এর মানটা যেহেতু দেয়া নেই, তাহলে কেমনে করবো? ভি এর মানটা, হ্যাঁ, আচ্ছা এখানে একটা কথা বলি তোমাকে। এখানে যেহেতু ভি এর মানটা দেয়া নাই, তাহলে সেক্ষেত্রে তুমি এইভাবে ইমাজিন করবা, মোলারের আরেকটা একক আছে না, 0.5 মোল পার লিটার। তার মানে এটাকে লিখতে পারি 0.5 মোল পার লিটারে, লিখতে পারি 1 লিটার, লিখতে পারি। তার মানে বুঝাচ্ছে যে এখানে ভি এর মান হচ্ছে 1 লিটার। বোঝা গেছে? ভি এর মান তো দেয়া নাই, তাহলে কি করবো সেক্ষেত্রে? দেখো, ঘনমাত্রার মান 0.5 মোলার, আর এটা হচ্ছে 0.5 মোল পার লিটার। লিখতে পারি না, মোলার একটা একক ঘনমাত্রা, একটা মোল পার লিটার। তাহলে এটাকে 0.5 মোল পার 1/লিটার লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি, ডেফিনেটলি একই কথা। এখন এই 1 লিটারটা আছে না, এটা কি বুঝায়? আয়তনের মান। তাহলে এই যে ভি এর মান হচ্ছে 1 লিটার, ঠিক আছে? মানে এস ইকুয়াল টু এন বাই ভি না, এন হচ্ছে মোল আর এটা হচ্ছে লিটার। তাহলে এখানে হচ্ছে মোল পার লিটার, দেখছো? তাহলে ভি এর মানটা 1 লিটার ধরে ফেললাম। তাহলে এখানে ভি এর মানটা 1 ধরবা। আর আণবিক ভরটা কত বলো তো? আণবিক ভর সোডিয়াম কার্বনেটের 106। তাহলে দেখি আমরা এটা কত আসে। এটা আসবে 53, তাই না? 53। তাহলে এখানে দেখবা 53, এই যে এটা হচ্ছে আনসার। বুঝে গেছে? তো আয়তন নাই, ঘাবড়ে যাওয়ার কিছু নাই, ঠিক আছে? আয়তন নাই, ঘাবড়ে যাওয়ার কিছু নাই। তুমি আয়তন নেওয়া দেওয়া থাকলে ঘনমাত্রা যেটা আছে ওখান থেকে ভেঙে ভেঙে ধরে আয়তনটাকে 1 লিটার ধরবা, ঠিক আছে? এই যে 0.5 মোলার মানে 0.5 মোল পার লিটার, 0.5 মোল পার 1/লিটার। তাহলে ভি এর মান হচ্ছে 1 লিটার। তাহলে এই যে ভি এর মানটা বসে দিলাম, দেখছো? SVM। তাহলে আমি বের করলাম ডাব্লিউ। পরের কোশ্চেনটা কি বলছে দেখো, 98 গ্রাম ফসফরিক অ্যাসিড আণবিক সংকেত বলতে কি বোঝায়? 98 গ্রাম হচ্ছে এই ফসফরিক অ্যাসিডের কি জানো, ভর। কোন ভর? আণবিক ভর। এখন এই 98 গ্রাম মানে কি বোঝায়? 1 মোল বোঝায় না? এটা বোঝায় কি, 1 মোল। তাহলে এখন বলছে যে 1 মোল ফসফরিক অ্যাসিড বলতে ফসফরিক অ্যাসিডের একটি অণুকে বোঝায়। এটা কি সত্য? না। 1 মোল মানে হচ্ছে 6.02 × 10⁻23 ফসফরিক অ্যাসিডের অণু বুঝাবে। তাহলে এই যে এটা হবে 2 নম্বরটা, 6.02 × 10⁻23 অণুকে নির্দেশ করে এবং 1 মোল পরিমাণকে বোঝায়। এটা তো উপরে বলে দিলাম। তাহলে 2 এবং 3 হবে আনসার, কারণ 1 মোল মানে হচ্ছে কোন একটা অণুর আণবিক ভর বোঝায়। তাহলে এই যে 2 এবং 3 হচ্ছে আনসার। পরের কোশ্চেনটাতে যাই। 2 মোল ক্যালসিয়াম 2+ এই আয়নে কতগুলা ক্যালসিয়াম 2+ আয়ন থাকে? আচ্ছা নরমালি 1 মোল মানে কি বুঝি আমরা বলতো? 1 মোল ক্যালসিয়াম 2+ আয়ন মানে কতগুলো আয়ন বোঝাবে? ওই যে 6.02 × 10⁻23 ক্যালসিয়াম 2+ আয়ন, ক্যালসিয়াম 2+ আয়ন।
তাহলে 2 মোল মানে কত বুঝবে, জাস্ট 2 দ্বারা গুণ দিবা। 2 মোল ক্যালসিয়াম 2 প্লাস, এটা হচ্ছে 2 ইন্টু 6.02 ইন্টু 10⁻23। এটা কত আসে দেখবা, এটা আসবে 1.204 ইন্টু 10⁻24। আচ্ছা, এটা তো বুঝেই যাচ্ছে যে এটা করতে করতে মুখস্থ থাকার কথা। 1.204 ইন্টু 10⁻24টি ক্যালসিয়াম 2 প্লাস আয়ন। ওকে, তাহলে এখানে আনসার কোনটা, এই যে 1.204। বুঝে গেছে? পরে কোশ্চেনটাতে যাই। 4টি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর কত, মানে হচ্ছে ডাব্লিউ চাইছে, ডাব্লিউ। আর এখানে কয়টা পরমাণুর কথা বলছে, 4টা, তাহলে এন লিখবা, এন এর মান 4টি পরমাণু। আর এখানে এম এর মান আমরা জানি, ম্যাগনেসিয়ামের জন্য কত বলতো, ম্যাগনেসিয়ামের জন্য হচ্ছে 12, তার পারমাণবিক সংখ্যা, তাহলে 12 তে লেখা যাবে না, 12 দোকানে 24, কত হবে 24 ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর। তাহলে 4টার জন্য কত হবে, আমরা কোন সূত্র ইউজ করতে পারি, ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন এ, এই যে এটা। সুতরাং ডাব্লিউ ইকুয়াল টু হবে এন ইন্টু এম, এই যে এমটা ওই সাইডে চলে গেল, আর নিচে কি ছিল, এন এ ছিল, এই যে। তাহলে আলটিমেটলি এন এর মান কত দেখো, এন এর মানটা হচ্ছে তোমার হচ্ছে 4, এম এর মান কত, আণবিক ভর তোমার হচ্ছে ম্যাগনেসিয়ামের জন্য 24, পারমাণবিক ভর আর কি, যেহেতু এটা একটা পরমাণু। আর এখানে 6.02 ইন্টু 10⁻23। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে, 4 ইন্টু 24 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10⁻23। তাহলে এটা আসবে 1.59 ইন্টু 10⁻22 গ্রাম। তাহলে দেখি এটা কোথায় আসে, এই যে 1.59 ইন্টু 10⁻22 গ্রাম, এটা হচ্ছে আমার আনসার। পরের কোশ্চেনটা যাই, মোলার দ্রবণের ঘনমাত্রা কত। আচ্ছা, মোলার দ্রবণ যখন শুধু বলবে তখন এস এর মানটা ফিক্স, কত, 1 মোলার। তাহলে এখানে আনসার কত আসবে, এই যে 1 মোলার। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। ডেসিমোলার দ্রবণ বলতে কি বোঝায়, ডেসিমোলার দ্রবণ বলতে বোঝায় এস এর মান হচ্ছে বা ঘনমাত্রার মান হচ্ছে 0.1 মোলার। যদি সেমিমোলার বলতো তাহলে আমরা দেখছি 0.5 বসাই, যদি সেন্টিমোলার বলতো তাহলে হচ্ছে 0.01। ওকে, তাহলে এখানে আনসার হবে এই যে 0.1। পরের কোশ্চেনটাতে আসি, 1 মোল অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে আয়ন, নাইট্রেট আয়নের সংখ্যা কত। আচ্ছা, অ্যালুমিনিয়াম নাইট্রেটের কথা বলছে না, অ্যালুমিনিয়াম নাইট্রেটের সংকেত কি, AlNO3, এখানে 3, তাই না, এই যে এটা। তাহলে 1 মোল অ্যালুমিনিয়ামের তোমার হচ্ছে নাইট্রেট যৌগে, 1 মোল অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগ, এটা কি একটা নাইট্রেট যৌগ, এখানে নাইট্রেট আয়নের সংখ্যা কত সেটা জানতে চাইছে, নাইট্রেট আয়নের সংখ্যা। তার আগে তুমি একটা জিনিস চিন্তা করো, যে 1 মোল অ্যালুমিনিয়াম নাইট্রেটে তোমার হচ্ছে তোমার আয়নের সংখ্যা চাইছে, রাইট, কি চাইছে, আয়নের সংখ্যা। তাহলে তুমি একটা কাজ করো, এই অ্যালুমিনিয়াম নাইট্রেটটাকে ভাঙো, অ্যালুমিনিয়াম নাইট্রেটটাকে ভাঙো, এই যে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই, অ্যালুমিনিয়াম 3 প্লাস, আর কি পাবো, 3টা নাইট্রেট আয়ন, এই যে, তাই না, 3টা কি পাচ্ছে, নাইট্রেট আয়ন। এটা হচ্ছে 1 মোল, আর এখানে কয় মোল পাচ্ছি, 3 মোল। আমার কিন্তু শুধু নাইট্রেট আয়ন নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে, কারণ আমাকে নাইট্রেট আয়নটাই চাইছে। ঠিক আছে, আমাকে এই যে নাইট্রেট আয়ন, ভালো করে দেখো, নাইট্রেট আয়ন, নাইট্রেট আয়ন কয় মোল আছে এখানে, 3 মোল না। তাহলে 1 মোল অ্যালুমিনিয়াম নাইট্রেট থেকে আমরা কত মোল পাচ্ছি, 3 মোল নাইট্রেট আয়ন। তাহলে 1 মোল নাইট্রেট আয়নে কয়টা আয়ন থাকবে বলতো, 1 মোল NO3 মাইনাস, মানে নাইট্রেট আয়নে থাকবে 6.02 ইন্টু 10⁻23টি নাইট্রেট আয়ন। সহজ কথা, এতগুলা আয়ন থাকবে, সরি, নাইট্রেট আয়ন থাকবে। তাহলে 3 মোল ছিল, 3 মোলের জন্য কত হবে, জাস্ট 3 দ্বারা গুণ হবে, 3 মোলের জন্য হবে তোমার হচ্ছে 3 ইন্টু 6.02 ইন্টু 10⁻23। তাহলে এটা কত আসে দেখি আমরা, এটা আসবে 1.8 সামথিং আসবে আর কি, 1.8069 ইন্টু 10⁻24। তাহলে এই যে কোথায় আনসার আমার, এই যে এটা হচ্ছে আমার আনসার। বুঝা গেছে? তাহলে আবারও বলি যে আমার হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রেটটাকে আমি যদি উৎপাদে কনভার্ট করি তাহলে পাচ্ছি 1 মোল অ্যালুমিনিয়াম 3 প্লাস এবং 3 মোল নাইট্রেট আয়ন। কিন্তু আমাকে বলছে যে 1 মোল অ্যালুমিনিয়াম নাইট্রেট যোগে কতগুলো নাইট্রেট আয়ন আছে, রাইট, এটা আমাকে জানতে চাইছে। তাহলে আমি এখানে বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি যে 1 মোল অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগ থেকে আমি 3 মোল নাইট্রেট আয়ন পাচ্ছি। তাহলে এই 1 মোল নাইট্রেট আয়ন কি বুঝায়, 6 মানে 1 মোল মানে তো 6.02 ইন্টু 10⁻23। তাহলে 1 মোল নাইট্রেট আয়ন মানে বুঝাবে 6.02 ইন্টু 10⁻23। তাহলে কয় মোল ছিল, 3 মোল, 3 মোল মানে কত বুঝাবে, 3 এর সাথে এটা গুণ দিবা, গুণ দিলে পাবো 1.8069 ইন্টু 10⁻24। তাহলে কোথায় আছে, এই যে এখানে বি নম্বরটা। তাহলে বি নম্বরটা হচ্ছে আমার আনসার। ওকে, পরের কোশ্চেনটাতে যাই আমরা। 20 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড এবং 20 গ্রাম HCl এর মধ্যে বিক্রিয়া ঘটানো হলো, তাহলে উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে কি কি হবে। HCl লিমিটিং বিক্রিয়া কিনা জানতে চাইছে, 9.315 গ্রাম অ্যালুমিনিয়াম অবশিষ্ট থাকবে কিনা এটা জানতে চাইছে, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে লবণ হচ্ছে 24.38 গ্রাম উৎপন্ন হবে কিনা সেটা জানতে চাইছে। তাহলে আমরা কি করব ভাইয়া বলো, আমরা হচ্ছে লিমিটিং বিক্রিয়কের ম্যাথটা করব। তাহলে এখানে কিন্তু গ্রাম দেয়া আছে দেখছো, তার মানে W অফ অ্যালুমিনিয়াম অক্সাইড 20 গ্রাম
আর ডাব্লিউ অফ HCl দেয়া আছে কত, এটাও 20 গ্রাম, রাইট? দুইটা দেয়া আছে কত, 20 গ্রাম। তাহলে এখন এই দুইটা কি করতে হবে, শুরুতে বিক্রিয়া করতে হবে, বিক্রিয়া করতে হবে। তাইলে অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস HCl, যদি এটা বিক্রিয়া করি তাহলে এখানে কি কি উৎপন্ন হবে, উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং উৎপন্ন হবে কি, পানি। সমতকরণ কিন্তু মাস্ট করা লাগবে। তাহলে এখানে অ্যালুমিনিয়াম আছে দুইটা, ক্লোরিন আছে কিন্তু এখানে বেজোর, বেজোরটারে সবসময় জোর বানানোর ট্রাই করবা। তাহলে সামনে 2 দিলাম, 2 দিয়ে ক্লোরিন হয়ে গেছে 6টা, তাহলে সামনে 6 দাও, 6 দিয়ে হাইড্রোজেন হয়ে গেছে 6টা, তাহলে সামনে 3 দাও, শেষ। তাহলে এখন সব ঠিক আছে। তাহলে আমি এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক ভরটা বের করব। অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক ভর কত দেখি আমরা। অ্যালুমিনিয়ামের কত বলো তো, 27, তাহলে দুইটার জন্য হবে 54। আর অক্সিজেন এখানে কত আছে, 3টা আছে, একটার জন্য আমরা জানি 16, 3টার জন্য কত হবে 48, তাহলে এটা আসে 102, 102 গ্রাম। এক মোল মানে 102 গ্রাম। HCl 6 মোল আছে, তাহলে 1 মোল তো মানে 36.5, তাহলে 6 মোলের জন্য 6 ইন্টু 36.5, এটা আসে 219 গ্রাম। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে 102 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড বিক্রিয়া করে 219 গ্রাম HCl এর সাথে, রাইট? তাহলে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড কতটুকু ছিল পাত্রে, 20 গ্রাম। তাহলে দেখি আমরা 20 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড কতটুকুর সাথে বিক্রিয়া করে, 20 ইন্টু 219 ডিভাইডেড বাই 102, 102 গ্রাম HCl। আলটিমেটলি কত আসে HCl দেখি আমরা, 20 ইন্টু 219 ডিভাইডেড বাই 102, এটা আসে 42.94। কত আসে, 42.94। আচ্ছা, যখন এরকম সিচুয়েশন আসবে, দেখো কোন টাইপের সিচুয়েশন, এখানে HCl আছে কতটুকু বলো তো, 20 গ্রাম, পাত্রে আছে 20 গ্রাম, কিন্তু বিক্রিয়া করতেছে কিন্তু 42.94 গ্রাম। তার মানে কি, মানে হচ্ছে HCl পাত্রে ছিল 20 গ্রাম, কিন্তু 20 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করবে বেশি, 42.94। তার মানে কি, ছিল পাত্রে কম কিন্তু বিক্রিয়া করতে চাচ্ছে দেখি বেশি। তো সেই ক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে উল্টা প্রসেস আগাবা। উল্টা প্রসেস কেন আগাবা, উল্টা প্রসেস আগাইলে তুমি বুঝতে পারবা কোনটা লিমিটিং বিক্রিয়ক, তুমি বুঝতে পারবা কতটুকু অবশিষ্ট আছে বা কোনটা অবশিষ্ট আছে, বুঝছো? কারণ এখান থেকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, এখান থেকে ইজিলি আইডেন্টিফাই করা যাচ্ছে না বেসিক্যালি কতটুকু বা কোনটা অবশিষ্ট কতটুকু আছে। তো এর কারণে উল্টা প্রসেস, উল্টা প্রসেস বলতে আমি এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং HCl দিয়েছি, তুমি এখন উল্টা প্রসেস, অর্থাৎ আগে HCl এরপরে অ্যালুমিনিয়াম অক্সাইড দিবা। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে এখানে লিখি যে HCl কতটুকু ছিল, দেখো HCl ছিল হচ্ছে 219 গ্রাম। তাহলে এখানে আমরা লিখি যে 219 গ্রাম HCl বিক্রিয়া করে কতটুকু, 102 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে, এই যে Al2O3 এর সাথে। তাহলে HCl ছিল কতটুকু, 20 গ্রাম পাত্রে। তাহলে দেখি এখন 20 গ্রাম HCl কতটুকু কার সাথে বিক্রিয়া করে, মানে উল্টা প্রসেসে কেন গেলাম, কারণ এই প্রসেসে জাস্টিফাই করা যাচ্ছে না যে আমার হচ্ছে কতটুকু লাগবে। তো দ্যাটস আমি কি করতেছি, আমি হচ্ছে উল্টা প্রসেসে দেখতেছি যে আসলে কতটুকু দরকার অ্যাকচুয়ালি। তাহলে এখানে হচ্ছে আমার 20 ইন্টু 102 ডিভাইডেড বাই কত আছে এখানে, 219 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে আমি ইজিলি আনসারটা বের করতে পারবো। তাহলে দেখি আমাদের কত আসে, 20 ইন্টু 102 ডিভাইডেড বাই 109, তাহলে এখানে আসবে 18.71। এই যে দেখো এখন কিন্তু জাস্টিফাই করা যাবে, 18.71 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড। কিভাবে জাস্টিফাই করা যাবে, অ্যালুমিনিয়াম অক্সাইড পাত্রে ছিল কতটুকু, 20 গ্রাম ছিল না, তাহলে এই 20 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করতেছে কতটুকু, অ্যালুমিনিয়াম অক্সাইড 18.71 গ্রাম। তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড পুরোপুরি বিক্রিয়ায় পার্টিসিপেট করে না, তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে অবশিষ্ট আছে। অ্যালুমিনিয়াম অক্সাইডটা কি আছে, অবশিষ্ট, মানে ছিল বেশি কিন্তু বিক্রিয়া করতেছে কম, ছিল বেশি কিন্তু বিক্রিয়া করতেছে কম, তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড পুরোপুরি বিক্রিয়াতে পার্টিসিপেট করে নাই। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড অবশিষ্ট, অবশিষ্ট কতটুকু আমরা দেখি, তোমার হচ্ছে এখানে হচ্ছে ছিল 20 মাইনাস 18.71, তাহলে কত আসে আমরা দেখি, আমাদের আসবে এখানে 20 মাইনাস 18.71, তাহলে এখানে আসবে 1.29 গ্রাম কি অ্যালুমিনিয়াম অক্সাইড। তোমরা অ্যালুমিনিয়াম অক্সাইড এতটুকু অবশিষ্ট। আর লিমিটিং বিক্রিয়ককে দেখো, HCl 20 গ্রাম নিছিল, 20 গ্রাম এই পুরোপুরি বিক্রিয়াতে অংশগ্রহণ করে ফেলছে, 20 গ্রাম পুরোপুরি এই 18.71 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া পার্টিসিপেট করে ফেলছে। তার মানে যে বিক্রিয়া শেষ হয়ে যায়, যতটুকু নিছো ততটুকু বিক্রিয়া পার্টিসিপেট করে ফেলে, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে HCl হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, HCl কি লিমিটিং বিক্রিয়ক, HCl হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ওকে, তাহলে আমরা দেখি আমার অপশন একটাও মিলছে কিনা। তাহলে এখানে বলছিল যে হচ্ছে তোমার HCl লিমিটিং বিক্রিয়ক, এটা মিলছে। এরপরে আমাকে হ্যাঁ, এরপরে হচ্ছে আমার এখানে হচ্ছে
অ্যালুমিনিয়াম অক্সাইড অবশিষ্ট 1.29, কিন্তু আমার এখানে কত দেখাইছে 9.315, তার মানে এটা মিথ্যা। এটা কি মিথ্যা। 1 পয়েন্ট তোমার হচ্ছে সামথিং হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড অবশিষ্ট ছিল, কিন্তু এখানে দেয়া আছে 9.315, তার মানে এটা মিথ্যা। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে কতটুকু, এটা আমাকে জানতে চাইছে। আচ্ছা, এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কার থেকে উৎপন্ন করবে? শুরুতে বলে দিছিলাম লিমিটিং বিক্রিয়ক থেকে তুমি কতটুকু লবণ বা কতটুকু উৎপাদ উৎপন্ন হয়েছে সেটা বের করবা। আর লিমিটিং বিক্রিয়ক সম্পূর্ণরূপে বিক্রিয়াতে অংশগ্রহণ করে। তাহলে তুমি এখানে আসবা, কাকে কাকে নিয়ে কাজ করবা? HCl লিমিটিং বিক্রিয়ক ওকে এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা বের করি আমরা। অ্যালুমিনিয়াম হচ্ছে 27 আর ক্লোরিন হচ্ছে কত 36.5 ইন্টু 3। তাহলে এটার সাথে আবার 2 গুণ দিতে হবে, তাহলে 273 আসে। 273। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি, দেখো আমি এখান থেকে বলতে পারি যে 219 গ্রাম HCl থেকে উৎপন্ন হয় 273 গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড। 219 গ্রাম HCl থেকে উৎপন্ন হয় কতটুকু, তোমার হচ্ছে 273 গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড। 273 গ্রাম লবণ বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এন্ড পাত্রে ছিল কতটুকু 20 গ্রাম, তাহলে 20 গ্রাম সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে কতটুকু অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিবে দেখি। 20 ইন্টু 273 ডিভাইডেড বাই 219, তাহলে দেখি কত আসে আমাদের আনসারটা, ইকুয়াল টু 20 ইন্টু 273 ডিভাইডেড বাই 219, তাহলে এটা আসে 24.93, 24.93 গ্রাম, রাইট? এই যে, তাহলে আমরা দেখি এখন আমাদের আনসারটা জাস্টিফাই হয়েছে কিনা। এই যে 24. আমার কত আসছিল 93, বাট এখানে অলমোস্ট কাছাকাছি আর কি। এই যে এটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে, মানে অলমোস্ট কাছাকাছি। তো দ্যাটস এটা হবে আমার আনসার। তাহলে 1 এবং 3, 1 এবং 3 আনসার। তারপরে আমরা একটু দেখে নিব যে আমাদের কোথাও আণবিক ভরগুলা নেওয়াটা ভুল হয়েছে কিনা। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইডটা আমরা দেখি 54 প্লাস তোমার হচ্ছে 348 102, এটা ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার HClটা, তাই না, 36.5 ইন্টু 6, এটাও ঠিক আছে। তারপরে কি ছিল অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম হচ্ছে 27 প্লাস ক্লোরিন হচ্ছে 3 ইন্টু 36.5, মানে মিলাই নিব আর কি, এর সাথে 6 গুণ। তাহলে কত আসে, হ্যাঁ এটা 2 ইন্টু তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম 27 প্লাস ক্লোরিন কত, ক্লোরিন হচ্ছে 36.5 ইন্টু 3, সরি ক্লোরিন হচ্ছে 35.5 ইন্টু 3, তাহলে এটা আসে 267। আচ্ছা, এটা 267 আসে না, তাহলে এখানে হচ্ছে তোমার 273 না 267 হবে, রাইট? আচ্ছা, এই জায়গাতে একটু ইয়া হয়েছে কারণ আমি ক্লোরিনটাকে 36.5 ধরে ফেলছিলাম, কারণ HCl হচ্ছে 36.5, তো ক্লোরিনকে আমি 36.5 ধরে ফেলছিলাম, এটা 266 হবে। এখানে যেটা হবে এই জায়গাতে মানে অ্যাকুরেট আনসারটাই আসবে তার মানে আমাদের, ঠিক আছে। তো এর জন্য এখানে 267 হবে, এই জায়গাতেও একটু 267 হবে, এই যে। হুম, তাহলে এখন মনে হয় অ্যাকুরেট আনসারটা আসবে, কি বলো? এখন হচ্ছে এই যে অ্যাকুরেট আনসারটা আসবে 24.38 সামথিং আসবে, দেখি আমরা করে। তাহলে এখানে হচ্ছে 20 ইন্টু 267 ডিভাইডেড বাই 219, তাহলে এটা আসে 24.38, রাইট? এই যে 38 গ্রাম। যখন আমি দেখলাম 24.93 ঘটকা আছে এখানে কিছু, তখন আমি চেক করলাম, দেখলাম যে আমাদের এখানে 267 হবে, আমরা 273 লিখে ফেলছিলাম। তো যাই হোক, তো এখন তো হয়েছে, রাইট? তো 24.38 এটা হচ্ছে আমার আনসার। ওকে, এই জায়গাটাতে আরেক জায়গায় একটু ক্যালকুলেশন একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এইখানে গুণটা, এখানে গুণটা একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এখানে 18.719 হবে না, এটা আমি পরে রিয়েলাইজ করছি। তো যার কারণে হচ্ছে এখানে দেখা দিচ্ছি যে 20 ইন্টু 102 আর নিচে হবে 219, তাহলে এখানে আসে যেটা তোমার হচ্ছে 9.31, ঠিক আছে, এখানে আসে হচ্ছে 9.31, আমি 18.71 লিখে ফেলছি ভুল করে, দুঃখিত। তাহলে এখানে হবে 9.31, 9.31 তোমার গ্রাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড যেহেতু আমি এখানে পেয়ে গেলাম, তাহলে এখানেও ওইটা দ্বারাই বিয়োগ হবে, রাইট? 20 গ্রাম ছিল পাত্রে আর বিক্রিয়া করতেছে এতটুকু, তাহলে আমি 20 মাইনাস 9.31 দিই, তাহলে এখানে কত আসে, এখানে আসে আনসার হচ্ছে 10.69। যখন আমি 9.31 দ্বারা ভাগ করব তখন এখানে কত পাবো, 10.69, 10.69 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড। অলরাইট, আচ্ছা, তাহলে জাস্ট এতটুকু। এখন আমার তো এখানে অলরেডি এটা আসা সত্ত্বেও আমার কিন্তু এখানে আনসার মিলতেছে না, দেখো 9.315 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইডের কথা বলছিল, কিন্তু আমার আসছে কত 10.69, তার মানে এটা আসলেই ভুল, এটা আসলেই ভুল, বুঝতে পারছো? এটা হচ্ছে আসলেই ভুল। ওকে, তাহলে আমাদের আনসারটা আসলে 1 এবং 3ই হবে। অলরাইট, আচ্ছা, তাহলে আমরা পরে কোশ্চেনটাতে যাই। 2 মোল সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করছে। এখন বলছে যে 2 গ্রাম সালফার ডাইঅক্সাইড থেকে কত গ্রাম সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে, মানে এটা আর এটাকে নিয়ে কাজ করতে হবে।
তাহলে আমরা দেখি যে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভরটা কত। এটা আর এটাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে সালফার ডাইঅক্সাইড আণবিক ভর কত? সালফার তো 32, দুইটা অক্সিজেনও 32, তাহলে 64, আর 2 মোল আছে তাই না, এখানে 2 মোল আছে, তাহলে 2 মোলের জন্য হবে এখানে 128 গ্রাম সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে কতটুকু বের করি। তোমার এখানে 32 আর এখানে হচ্ছে 48, তাহলে 160 গ্রাম সালফার ডাইঅক্সাইড SO3। তাহলে এখানে কতটুকু আছে সালফার ডাইঅক্সাইড? 2 গ্রাম। 2 গ্রাম সালফার ডাইঅক্সাইড থেকে দেখি কতটুকু উৎপন্ন হয়। তাহলে 2 ইন্টু 160 ডিভাইডেড বাই 128 গ্রাম SO3। তাহলে আলটিমেটলি আমার আনসারটা পেয়ে যাব। তাহলে 2 ইন্টু 160 ডিভাইডেড বাই 128, এটা আসে আড়াই 2.5 গ্রাম। তাহলে এই যে এটা হচ্ছে আনসার। বুঝা গেছে? এটা উইকিক নিয়মের ম্যাথ। পরের কোশ্চেনটাতে যাই। 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া সম্পন্ন করা হলো। এখন বলছে বিক্রিয়ায় 15 গ্রাম লবণ উৎপন্ন হয়, 0.909 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে, 6.8 × 10⁻22টি পানির অণু উৎপন্ন হয়। মানে এটা একটু বিশাল বড় একটা ম্যাথ, ঠিক আছে, বাট এটা আমাকে একদম লাস্টে করতে হবে। কেন? মানে পরীক্ষা হলে যদি আসে 25 এমসিকিউর মধ্যে এই টাইপের এমসিকিউ লাস্টে করবা, মানে এটা করতে সময় লাগবে বেশি, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা চলো দেখে নেই ডাব্লিউ কতটুকু আছে। ডাব্লিউ অফ সোডিয়াম হাইড্রোক্সাইড আছে হচ্ছে কতটুকু? 10 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইড আছে কতটুকু? 5 গ্রাম। আচ্ছা, এখন বিক্রিয়া করাবো যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং যদি কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া হয় তাহলে এখানে উৎপন্ন হবে Na2CO3 আর কি? পানি। সমতাকরণ করা লাগবে, সমতাকরণ করতে হবে। সোডিয়াম এখানে দুইটা আছে তাই এখানে 2 দাও, 2 দেওয়াতে এখানে সোডিয়াম 2টা হইলো, আবার হাইড্রোজেন 2টা, এখানে 2টাই আছে, কার্বন একটাই, হ্যাঁ সব ঠিক আছে আমার। ওকে, কিন্তু এখানে অক্সিজেনও কিন্তু ঠিক আছে, দেখো 3টা আর একটা 4টা, এখানেও কিন্তু 2টা অক্সিজেন, এখানে 2টা 4টা। আচ্ছা, তাহলে এটা কয় মোল? 2 মোল। তাহলে 2 মোল মানে কতটুকু? 1 মোল মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দেখবে 40 গ্রাম, তাহলে 2 মোল আসবে 80 গ্রাম। আর কার সাথে কাজ করবো? কার্বন ডাইঅক্সাইড নিয়ে, 44 গ্রাম 1 মোল। তাহলে আমি এখান থেকে দেখতে পারি প্রথমে দেখো এখানে কিন্তু বলে নাই যে লিমিটিং বিক্রিয়া কোনটা, এখানে বলছে অবশিষ্ট কে কোনটা কতটুকু আছে এবং লবণ কতটুকু উৎপন্ন হয়। এই যে লবণ উৎপন্ন হবে এটা কার থেকে বের করবো? লিমিটিং বিক্রিয়ক থেকে। এখন লিমিটিং বিক্রিয়ক কিন্তু লাগতেছে, ঠিক আছে। তাহলে লিমিটিং বিক্রিয়কটাকে বের করি। আমি এখানে লিখি 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তোমার কতটুকু? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু? 10 গ্রাম। তাহলে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 10 × 44 ডিভাইডেড বাই কত? 80 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। দেখি কার্বন ডাইঅক্সাইড কত আসে আনসার। 10 × 44 ডিভাইডেড বাই 80, তাহলে এটা আসবে হচ্ছে 5.5 গ্রাম। 5.5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড আছে কতটুকু পাত্রে? কার্বন ডাইঅক্সাইড আছে পাত্রে 5 গ্রাম, কিন্তু বিক্রিয়া করতেছে কতটুকু? 5.5 গ্রাম। কার্বন ডাইঅক্সাইড আছে 5 গ্রাম, কিন্তু এই যে তোমার 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করার জন্য কার্বন ডাইঅক্সাইড লাগবে কতটুকু? 5.5 গ্রাম। তার মানে আছে তোমার হচ্ছে কম, বিক্রিয়া করতে চাবে কি? বেশি। বিক্রিয়া করার জন্য বেশি দরকার। তাহলে এটা দেখে আমি অবশিষ্টটা বের করতে পারবো সহজে? না, তাহলে আমাকে উল্টা প্রসেসে আগাতে হবে। কি করতে হবে? উল্টা প্রসেসে আগাতে হবে, ঠিক আছে। তাহলে আমি দেখতে পারবো যে কোনটা কতটুকু অবশিষ্ট আছে এবং কোনটা লিমিটিং। উল্টা প্রসেস বলতে কি? কার্বন ডাইঅক্সাইডকে আগে রাখবো, সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে পরে রাখবো। তাহলে আমি একটা কাজ করি, আমি হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডটাকে আগে রাখি। তাহলে এখানে লিখবো যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কতটুকুর সাথে বলো তো? 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। মানে এই প্রসেসে করলে তোমার সকল আনসার তুমি ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা একটু তোমাকে দ্রুত করতে হবে, বুঝছো? দ্রুত এবং একটু রাফলি করলে বেটার হয়। তাহলে এখানে 5 × 80 ডিভাইডেড বাই কত? 44 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে দেখি কত আসে। দেখি আমরা কত আসে। এখানে আসবে 5 × 80 ডিভাইডেড বাই 44, তাহলে এটা আসবে 9.09 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। আর পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড দেখবা আছে বেশি, কিন্তু বিক্রিয়া করবে কম। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল কতটুকু? 10 গ্রাম। 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, কিন্তু বিক্রিয়া করতেছে কতটুকু? 9.09 গ্রাম। তার মানে পুরোপুরি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া পার্টিসিপেট করে নাই, ঠিক আছে। কিন্তু 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কিন্তু সম্পূর্ণরূপে বিক্রিয়া করে 9.09 গ্রামের সাথে। তার মানে 5 গ্রাম পুরোপুরি বিক্রিয়াতে অংশগ্রহণ করে ফেলছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এখানে লিমিটিং বিক্রিয়ক। ও হচ্ছে কি এখানে লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট NaOH
অবশিষ্ট কতটুকু, এই যে 10 থেকে বাদ দিবা, 10 মাইনাস 9.09, তাহলে দেখি কত আসে এটা, 10 মাইনাস 9.09, এটা আসবে 0.91, রাইট। আচ্ছা তাহলে দেখি একটু মিলায়, বলছে যে 0.909 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট, আর 0.91 তার মানে কাছাকাছি, এটা আনসার। এখন লবণ উৎপন্ন করতে হবে কত, 15 গ্রাম। দেখি লবণ উৎপন্ন হয় কিনা। লবণ উৎপন্ন কার থেকে করব, কার্বন ডাইঅক্সাইড থেকে। কার থেকে, কার্বন ডাইঅক্সাইড থেকে, ঠিক আছে। তাহলে সোডিয়াম কার্বনেটের ভর আমরা জানি 84 গ্রাম। তাহলে এখন কার্বন ডাইঅক্সাইড কেন বের করলাম, কারণ সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, তাই লিমিটিং বিক্রিয়ক থেকে সম্পূর্ণরূপে লবণটা উৎপন্ন হবে। তাহলে তুমি লিখবা যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে উৎপন্ন হয় লবণ 84 গ্রাম। তা তুমি লেখো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে তোমার হচ্ছে কতটুকু লবণ উৎপন্ন হয়, 100, তোমার কত সোডিয়াম 106, আচ্ছা এটা 106 হবে, এটা হচ্ছে 106 গ্রাম। ওকে, তাহলে কতটুকু, 106 গ্রাম সোডিয়াম কার্বনেট। আর কার্বন ডাইঅক্সাইড ছিল কতটুকু, 5 গ্রাম। তাহলে দেখি 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে কতটুকু লবণ উৎপন্ন হয়। তাহলে এটা হবে 5 ইন্টু 106 ডিভাইডেড বাই কত, 44 গ্রাম সোডিয়াম কার্বনেট বা লবণ। তাহলে দেখি আমরা কত আসে এটা আনসার, 5 ইন্টু 106 ডিভাইডেড বাই 44, এটা আসে 12.05, 12.04 গ্রাম সোডিয়াম কার্বনেট। কিন্তু আমাকে লবণ কত উৎপন্ন হওয়ার কথা বলছে, আমাকে বলছে 15 গ্রাম, কিন্তু 15 গ্রাম উৎপন্ন হয়নি, ঠিক আছে। তাহলে 2 এবং 3 আনসার, তাই না। এই যে অপশনগুলো দেখে এটাই মনে হচ্ছে, কিন্তু তুমি এইভাবে দাগাবে না। কেন বলি, কেন বলি তোমাকে, কেন বলি, দেখো অপশনগুলো কিন্তু এইভাবে দেয়া নাই। দেখো আনসার কিন্তু শুধু 2ও হইতে পারে, এই যে দেখছো আনসার কিন্তু শুধু 2ও হইতে পারে, ঠিক আছে। আনসার 2ও হইতে পারে। এখন 3 যে হবে এটার গ্যারান্টি নাই, 3 যে হবে এটা গ্যারান্টি নাই, কারণ অপশনগুলো দেখো কিভাবে দেয়া আছে। আনসার শুধু 2ও হইতে পারে, আবার 2 এবং 3ও হইতে পারে। তাহলে এটা হবে, না হলে এটা হবে, শুধু 3টা হবে না, ঠিক আছে। তার মানে এটাও বাদ, এটাও বাদ। তাহলে তোমার চেক করতে হবে 3 নম্বরটা, যে 6.8 ইন্টু 10⁻22টি পানি উৎপন্ন হয় কিনা। আচ্ছা এখন আসি পানির বেলায়। পানি দেখো এখানে কয় মোল আছে বলো তো, পানি আছে 1 মোল, রাইট। পানি আছে কতটুকু, 1 মোল। 1 মোল মানে কি, 6.02 ইন্টু 10⁻23টি বুঝায়। 1 মোল পানি মানে কত, এই যে এটা 1 মোল লেখো। এটার অণু সংখ্যা চাইছে না, এই যে কি চাইছে, ওই যে অণু। তাহলে 1 মোল পানির অণু, এই বিক্রিয়াতে দেখতে পাচ্ছি 1 মোল আছে। 1 মোল পানির অণু মানে কি, মানে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23টি পানির অণু, 6.02 ইন্টু 10⁻23টি পানির অণু, রাইট। আচ্ছা তাহলে আমি এখান থেকে একটা জিনিস আসতে পারি, কি বলতো, আমি বলতে পারি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এটা তো 1 মোল। 1 মোল কার্বন ডাইঅক্সাইড থেকে উৎপন্ন হচ্ছে 1 মোল পানি। তার মানে এই মোলটাকে গ্রামে কনভার্ট করলাম, কারণ কার্বন ডাইঅক্সাইডের ইনফরমেশন গ্রামে দেয়া আছে। এই মোলটাকে অণুতে কনভার্ট করলাম কেন, কারণ আমার অণুর সংখ্যা চাইছে। তাহলে আমি বলতে পারি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে পানির অণু হচ্ছে 6.02 ইন্টু 10⁻23, তাহলে 5 গ্রাম থেকে কত। তাহলে চলো বের করি। এখানেও কেন আমরা কার্বন ডাইঅক্সাইডকে বাছাই করে নিছি, কারণ হচ্ছে এটা লিমিটিং বিক্রিয়ক। তাহলে দেখো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে উৎপন্ন হয় পানির অণু কত, 6.02 ইন্টু 10⁻23, এতগুলা কি পানির অণু, অণু, এতগুলা পানির অণু। তাহলে এখানে কত গ্রাম ছিল, 5 গ্রাম, 5 গ্রাম। তাহলে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে পাবো 5 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই এই যে 44 পানির অণু। তাহলে দেখি এখানে কত আসে আমাদের, 5 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 divided by 44, 6.84 ইন্টু 10⁻22, এতগুলা পানির অণু। দেখি আমাদের অপশনে এটা দেয়া আছে কিনা। হ্যাঁ, এই যে 6.8 ইন্টু 10⁻22, তার মানে আমার আনসার হচ্ছে এটা 2 এবং 3, শুধু 2 না, 2 এবং 3 হচ্ছে আনসার। দেখছো, এগুলো কিন্তু একটু বোঝা লাগবে, ঠিক আছে, হুট করে দাগাইলে হবে না। 6 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতে, 6 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতে কত মোল হাইড্রোজেন প্রয়োজন। আচ্ছা তাহলে আমি দেখি হাইড্রোজেন এবং নাইট্রোজেনের বিক্রিয়া আমরা জানি অ্যামোনিয়া উৎপন্ন হয়, তাই না। যে এখানে সমতাকরণ করলে দেখা যায় যে হাইড্রোজেন হচ্ছে 3 মোল এবং নাইট্রোজেন কত মোল, 2 মোল। তাহলে এখানে বলছে যে 6 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতে। আগে দেখি যে এখান থেকে বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি যে 2 মোল অ্যামোনিয়া, 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতে লাগবে কতটুকু, 3 মোল হাইড্রোজেন, 3 মোল হাইড্রোজেন। তাহলে এখানে অ্যামোনিয়া কতটুকু উৎপন্ন করতে বলছে, 6 মোল। তাহলে দেখি এখানে 6 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতে কতটুকু লাগবে, 6 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 মোল H2। তাহলে কত আসে আমরা দেখি, 3 3 9 মোল আসবে, 9 মোল হাইড্রোজেন লাগবে।
তাহলে এই যে এটা আনসার। ওকে, পরে কোশ্চেনটাতে যাই। 100 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে আমি যদি তাপ দিই, তাপ দিলে 45 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। এখন বলছে উৎপাদের শতকরা পরিমাণ কত। আচ্ছা, উৎপাদের শতকরা পরিমাণ যদি বের করতে চাই, উৎপাদের শতকরা পরিমাণের সূত্র কি? উৎপাদের সরি উৎপাদের শতকরা পরিমাণ, এটাই তো চাইছে। তাহলে এটার সূত্রটা আমি বলি, তুমি মনে রাখার টেকনিকটা বলে দিই। নিচে হচ্ছে যা পাওয়ার কথা, মানে যেটা হিসাব করে বের করবা তুমি বিক্রিয়া দিয়ে, আর উপরে হচ্ছে যা পেলাম। এটা মাথায় রাখ, এই বাংলা খাঁটি বাংলা জিনিসটা মাথায় রাখলে হবে। উৎপাদের শতকরা পরিমাণ বের করার টেকনিক কি? উপরে হচ্ছে যা পেলাম, নিচে হচ্ছে যা পাওয়ার কথা। তাহলে এখন যা পেলাম কি? যা পেলামটা হচ্ছে প্রশ্নে দেয়া থাকে, প্রশ্নে দেয়া থাকে। এই যে যেমন দেখো, 100 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনকে উত্তপ্ত করলে 45 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এটা হচ্ছে পেলাম। আমার বের করতে হবে এখন কি পাওয়ার কথা ছিল, এই যে পাওয়ার কথা, এটা হচ্ছে হিসাব করে বের করব। হিসাব মানে আমি বের করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো হিসাব করে আমরা বের করে আগে বিক্রিয়াটা লিখি। ম্যাগনেসিয়াম কার্বনেট তো, তাহলে MgCO3, এটাকে তাপ দেওয়া হয়েছে। তাপ দেওয়ার ফলে এখানে উৎপন্ন হয়েছে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কি কার্বন ডাই অক্সাইড। তাহলে আমার এটা এবং এটাকে নিয়ে কাজ করতে হবে। এটা 1 মোল, এটাও 1 মোল। সমতাকরণ দেখো, এটাও 1 মোল, এটাও 1 মোল। তাহলে দেখি আমি অ্যাকচুয়ালি 100 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনকে যদি তাপ দিই তাহলে কতটুকু উৎপন্ন হয় আসলেই, আমরা এটাকে দেখবো। আচ্ছা, তাহলে এখানে 1 মোল মানে কতটুকু দেখি, ম্যাগনেসিয়াম 24, কার্বন 12, অক্সিজেন কত বলো তো 48, তাহলে এটা হচ্ছে 84 গ্রাম। আর ম্যাগনেসিয়াম অক্সাইড কতটুকু, ম্যাগনেসিয়াম 24 আর এটা 16, তাহলে 40 গ্রাম। তাহলে আমি এখান থেকে দেখতে পাই যে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় কত, 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট আছে কতটুকু, 100 গ্রাম। তাহলে 100 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হবে কতটুকু, 100 ইন্টু 40 ডিভাইডেড বাই 84। তাহলে দেখি কত আসে এটা, 100 ইন্টু 40 ডিভাইডেড বাই 84। তাহলে এটা আসে 47.61, 47.61 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তার মানে দেখো, পেলামটা সবসময় কম হয়, তাই না? আর পাওয়ার কথা ছিল বেশি। তাহলে পাইছি কত, পেলাম 45 গ্রাম। পাওয়ার কথা ছিল কি ম্যাগনেসিয়াম অক্সাইড, দেখো 100 গ্রাম থেকে, 100 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বন থেকে পাওয়ার কথা ছিল 47.61। এই যে তার মানে পাওয়ার কথা যেটা হিসাব করে বের করলাম, এটা এখানে বসাবো। তাহলে আমরা আনসারটা কি দাঁড়াবে দেখো, আনসারটা আমরা এখানে করি। তাহলে উৎপাদের শতকরা পরিমাণ ইকুয়াল টু, পেলাম কতটুকু 45, পাওয়ার কথা ছিল কত 47.61 ইন্টু 100 দিবা, 100%। তাহলে দেখি কত আসে আমাদের, 45 ভাগ 47.61, তাহলে এটা আছে 94.51%। তাহলে দেখি এই যে এটা হচ্ছে আমার আনসার। শেষ, বোঝা গেছে? ওকে, পরের কোশ্চেনটাতে যাই। অ্যানালার পদার্থ শতকরা কত ভাগ বিশুদ্ধ? আচ্ছা, অ্যানালার পদার্থ হচ্ছে শতকরা 99% বিশুদ্ধ, অর্থাৎ 99% বিশুদ্ধ পদার্থকে কি বলি আমরা, অ্যানালার বলি, মাথায় রেখো 99%। ওকে, অ্যানালারে সর্বোচ্চ কত ভাগ ভেজাল থাকে? ধরো 99% যদি বিশুদ্ধ হয় তাহলে বাকি 1% তো ভেজাল, তাহলে 1 ভাগ হবে, 1 ভাগ, তাই না? 100 থেকে 99% বাদ দিও। ব্লু ভিট্রিয়লে ক্যালাস পানির সংযুতি কত? আচ্ছা, ব্লু ভিট্রিয়ল মানে কি, কপার সালফেট ডট 5 অণু পানি, এটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল। এখানে ক্যালাস পানি, ক্যালাস পানি কতটুকু, এই যে এতটুকু। তাহলে শতকরা সংযুতি যদি বের করি, শতকরা সংযুতি, তাহলে কত হবে, নিচে যাবে আণবিক ভরটা টোটাল। তাহলে এটা টোটাল আণবিক ভর কত হিসাব করো, কপার হচ্ছে 63.5, সালফার 32, অক্সিজেন কত 64। এটা আসছে হচ্ছে তোমার 159.5, এর সাথে 90 যোগ করবা, তাহলে আমরা দেখি কত আসে। এটা আসছে হচ্ছে 249.5। আর উপরে কত, উপরে ক্যালাস পানি কতটুকু আছে, 90। কিভাবে বুঝলাম, পানি 18 আর 5 অণু আছে, তাহলে 90 হবে। এটা 100%, তা দেখি কত আসে, 90 249.5, তাহলে এটা আছে 36.06, 36.07 আর কি পার্সেন্ট। তাহলে এই যে এটা আছে। ওকে, এটা হচ্ছে আমাদের আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, তারপর আমাদের টপ 37 শেষ হয়ে যাবে। দেখো কি কোশ্চেন বলছে, একটি হাইড্রোকার্বনের কার্বনের পরিমাণ 85.71,
কার্বনের পরিমাণ এত, তাহলে হাইড্রোজেনের পরিমাণ কত হবে? এই যে 100 থেকে বাদ দিবা, 100 মাইনাস 85.71%। তাহলে এটা কত আসে? এটা আসবে হচ্ছে 100 মাইনাস 85.71, এটা আসবে 14.29। তাহলে শতকরা সংযুতি পেয়ে গেলাম। এরপরে পরের কাজ কি? তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করা শতকরা সংযুতিকে। যেমন এটা ভাগ দিব 85.71টাকে ভাগ দিব 12 দ্বারা, এটাকে ভাগ দিব 12 দ্বারা, তাহলে 85.71 ভাগ 12, তাহলে কত আসে? 7.14। আর হাইড্রোজেনেরটাকে ভাগ দিব 1 দ্বারা, কারণ তার পারমাণবিক ভর কত? 1, তাহলে এটা আসবে 14.29। তাহলে এখন ভাইয়া পরবর্তীতে কি করব? আমরা হচ্ছে অনুপাতটা বের করব, C/H কত আসে? একটা হচ্ছে 7.14 অনুপাত 14.29, তাহলে এটা আসবে 1:2। কত আসলো? 1:2। তার মানে এটা CH2, এই যে এটা হচ্ছে কি তার স্থূল সংকেত। আমাকে কি স্থূল সংকেত বের করতে বলছিল? হ্যাঁ, তাহলে এই যে CH2, এই যে এটা আনসার CH2। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস, আমাদের ওয়ান শট এমসিকিউ। আশা করি আজকের ক্লাসে তুমি অনেক টাইপের এমসিকিউ নিয়ে আইডিয়া পাইছো যে কি কি টাইপের এমসিকিউ চলে আসে। উইকিক নিয়ম, লিমিটিং বিক্রিয়ক, অ্যানালার, উৎপাদের শতকরা পরিমাণ, তারপরে হচ্ছে যে নরমাল মোল সংখ্যার যে সূত্রগুলা, এসটিপি, ওগুলো দিয়ে কিভাবে ম্যাথ আসে। তো আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আমরা আরেকটা ওয়ান শট নিয়ে হাজির হবো, অর্থাৎ পরের অধ্যায় হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া। দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।